আজকে আমাদের কোর্সের প্রথম ক্লাসে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তোমাদের সবারই এই অধ্যায় নিয়ে একটা কমপ্লেইন থাকে যে ভাইয়া এত এত বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারি না। তো আমরা আজকে শিখবো যে কিভাবে অনেক সহজে সবগুলো পর্বের বৈশিষ্ট্য আমরা মুখস্থ না করেই কিন্তু মনে রাখতে পারি। তো দেখো, অধ্যায়টার নাম আমি লিখে দিয়েছি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে প্রাণীর বিভিন্নতা, এই প্রাণীর বিভিন্নতার কারণে কিন্তু সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্যের। আমি আবারও বলতেছি, প্রাণীর যে বিভিন্নতা, এই প্রাণীর বিভিন্নতার কারণে কিন্তু কিসের সৃষ্টি হয়? প্রাণী বৈচিত্র্যের সৃষ্টি হয়। তো আমাদেরকে জানতে হবে এই প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। আমি আরেকটু বলে নিই, প্রাণীর যে বিভিন্নতা তার কারণে সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্য, আর এই প্রাণী বৈচিত্র্যের কারণে অনেক অনেক প্রাণী থাকার কারণে এগুলাকে কিন্তু শ্রেণীবিন্যাস করার প্রয়োজন পড়ে। তো তোমরা অধ্যায়টার নামটা বুঝতে পেরেছো আশা করি। এখন চলো, এই যে প্রাণী বৈচিত্র্য, এই প্রাণী বৈচিত্র্য কয় প্রকার এটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা সবাই মনে রাখবো প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। তাহলে বলো, প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার প্রাণী বৈচিত্র্য আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটা হচ্ছে, মানুষের প্রজাতি যেমন বাস্তব, তোমরা মনে রাখবা জিনেরও কিন্তু কথা অবশ্যই ধর্মীয় ভাবে বলা রয়েছে, এই জিনের প্রজাতিও কিন্তু বাস্তব। তাহলে মনে রাখবা মানুষের প্রজাতি যেমন বাস্তব, ঠিক তেমনি জিনের প্রজাতিও কিন্তু বাস্তব। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 3 প্রকার। মনে রাখার টেকনিক কি? জিনের প্রজাতি বাস্তব। তুমি নিজেই বলো তো, এই যে জিনের দিয়ে কি গত বৈচিত্র্য? তো অবশ্যই তুমি বলতে পারবা যে জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে বলো, জিনের দিয়ে কি গত বৈচিত্র্য? জিনগত বৈচিত্র্য। তাহলে বলো তো, প্রজাতি দিয়ে কি? অবশ্যই প্রজাতি দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে জিনের দিয়ে যদি হয় জিনগত বৈচিত্র্য, তাহলে প্রজাতি দিয়ে কি হবে? প্রজাতি দিয়ে হবে প্রজাতিগত বৈচিত্র্য। এবং তো ফাইনালি বাস্তব। খেয়াল করো, এই বাস্তবের শুরুতে এসে যে বাস্তু, এই বাস্তুকে যদি আমি বানাই দিই বাস্তু, তাহলে কি হবে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমরা দেখলাম যে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। মনে রাখার টেকনিক হচ্ছে জিনের প্রজাতি বাস্তব, জিনের দিয়ে জিনগত বৈচিত্র্য, প্রজাতির দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য, আর বাস্তব দিয়ে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নাকি শ্রেণীগত বৈচিত্র্য? আমি আবারও বলতেছি, নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নাকি শ্রেণীগত বৈচিত্র্য? তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তো এখন আমরা তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা দিয়ে দিবা। দেখি তোমরা কে সঠিক উত্তর দাও। আমি প্রায়ই যেখানে যেখানে ক্লাস নিতে যাই সেখানে সেখানে একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হচ্ছে, প্রাণী জগতের, খেয়াল করো, প্রাণী জগতের মোট পর্ব কয়টি? প্রাণী জগতের মোট পর্ব কতটি? মোট পর্ব কতটি? এই প্রশ্নটা আমি কিন্তু প্রায়ই করে থাকি যে প্রাণী জগতের মোট পর্ব কতটি? প্রাণী জগতের মোট পর্ব কতটি? দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই উত্তর দেয় যে প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 9টি। আমি আবারও বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা উত্তর দেয় প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 9টি। আর এটাই কিন্তু আমরা ভুল করি। খেয়াল করো, যখন পরীক্ষায় তোমাদের প্রশ্ন করবে প্রাণী জগতের মোট পর্ব কয়টা, তোমাদের চিন্তার মতো করে কিন্তু অপশন ক তে এটাই থাকার সম্ভাবনা বেশি যে মোট পর্ব 9টি, অপশন ক তেই দিয়ে দিবে। বাট তোমরা সবাই কনফিডেন্টলি দাগাবা, আর কনফিডেন্টলি যে মারা খাবা আমার মতো, সো ভুল করবা। সো খেয়াল করে দেখো, প্রাণী জগতের মোট পর্ব কিন্তু 9টি না। প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি। আমি আবারও বলতেছি, প্রাণী জগতের মোট পর্ব কয়টা? প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টা। তাহলে তোমরা আমাকে বলতে পারো যে এই 9টা যে আমরা পড়ে আসলাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, গুনে গুনে 9টা, এই 9টা আসলে কি? দেখো, ধরো একটা ক্লাসে যদি 33 জন স্টুডেন্ট থাকে, সবাই কি প্রধান হয়? দেখা গেল 5 জন বা 6 জন টিচার রয়েছে, কিছু ক্যাপ্টেন রয়েছে, সব মিলে কিন্তু প্রধান কয়েকজন মানুষজন থাকে। তো ওইরকমই মনে রাখবা, আসলে প্রাণী জগতের মোট পর্ব 33টা, যার মধ্যে প্রধান যে পর্ব, মেজর যে ফাইলাম, সেটা হচ্ছে 9টা। তাহলে প্রধান যে পর্ব বা যেটাকে আমরা বলি মেজর ফাইলাম, সেটা কয়টা? সেটা হচ্ছে 9টা। তাহলে এই ভুলগুলো করা যাবে না। প্রাণী জগতের মোট পর্ব 33টা, এদের মধ্যে প্রধান পর্ব 9টা। মোট পর্ব 33, প্রধান পর্ব 9টা। আর একটা জিনিস মনে রাখবা, এই যে প্রাণী জগতের মোট পর্ব 33টা, এইটাকে যে বিজ্ঞানী ভাগ করেছেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী হিকম্যান। তাহলে এই 33টা পর্বকে যে বিজ্ঞানী ভাগ করেছেন তার নাম কি? বিজ্ঞানী হিকম্যান। এই কথাগুলো মনে রাখতে হবে। কোন বিজ্ঞানী ভাগ করছে? হিকম্যান। মোট পর্ব কয়টা? 33টা। এবং এই মোট পর্বের মধ্যে প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব হচ্ছে 9টা।
এবার একটা মজার জিনিস দেখো, এই অধ্যায়ের ভাইটাল জিনিস কি? এই 9টা প্রধান পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারা, যেটা তোমরা মনে রাখতে পারো না। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে এই 9টা প্রধান যে পর্ব রয়েছে, এই 9টা প্রধান পর্বের নাম যদি আমরা পরপর মনে রাখা শিখি, তাহলে কিন্তু আমরা 9টা পর্বের বৈশিষ্ট্যও মনে রাখতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? 9টা প্রধান পর্বের নাম আগে টানা মনে রাখতে হবে। আমি যদি বলি 5 নাম্বার পর্বের নাম কি, তোমাকে বলতে হবে মলাস্কা। আমি যদি তোমাকে বলি 1 নাম্বার পর্বের নাম কি, তোমাকে বলতে হবে পরিফেরা। 9 নাম্বারের নাম বলতে হবে করডাটা। এইভাবে যদি পারো, তখন তুমি 9টা পর্বের বৈশিষ্ট্য এনি টাইম, এনি ডে, এনি মোমেন্ট আমাকে তুমি বলে দিতে পারবা। তো চলো আমরা আগে 9টা পর্বের বৈশিষ্ট্য মনে রাখা শিখে আসি। খেয়াল করো যে 9টা পর্বের বৈশিষ্ট্য তোমরা মনে রাখতেছি, সো নাম মনে রাখতেছি। এই নামগুলো কেমনে মনে রাখবা? ধরো তুমি একদিন স্কুলে লেখাপড়া না করে ক্লাসে গেলা, তোমার স্যার তোমাকে কি প্রশ্ন করবে? পড়নি। যেহেতু তুমি পড়নি, তোমার পালানো উচিত ছিল। তো স্যার সেকেন্ড প্রশ্ন কি করবে? পালাওনি। তাহলে খেয়াল করো, প্রথম প্রশ্ন করছে পড়নি, সেকেন্ড প্রশ্ন করছে পালাওনি। তুমি পড়োনি যখন, পালাওনি যখন, তোমাকে এখন কি খাইতে হবে? কানমলা। তাহলে তুমি মলা নিয়ে আসো। সো মলা এনে আর একাই করো, মানে পড়াটা একা একাই পড়ো, তোমাকে কেউ সার দিবে না। তাহলে মলা এনে আর একাই কর। খেয়ালটা করো, আবার প্রথমে গেছো, প্রশ্ন করছে পড়নি, সেকেন্ড প্রশ্ন পালাওনি। তাহলে পড়নি পালাওনি, এখন কি আনবা? মলা এনে আর একাই করো। পড়নি পালাওনি, মলা এনে আর একাই করো। বাসায় প্র্যাকটিস করবা, দেখবা তুমি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এই যে পড়ো, এই পড়ো দিয়ে হচ্ছে যে পর্বটা, তার নাম হচ্ছে পরিফেরা। এই পড়ো দিয়ে কোন পর্ব? পড়ো দিয়ে যে পর্বটা, তার নাম হচ্ছে পরিফেরা। হ্যাঁ, নি দিয়ে কি? নি দিয়ে হচ্ছে নিডারিয়া। এই নি দিয়ে কি বলো? নি দিয়ে হচ্ছে নিডারিয়া। পালাও দিয়ে কোনটা? সবাই তোমরা কিন্তু জানো, পালাও দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, পালাও দিয়ে কি? প্লাটিহেলমিনথেস। পরের যে ন, এই নতে কি? এই নতে হচ্ছে নেমাটোডা। তাহলে পরের নতে কি বলো? নেমাটোডা। মলা দিয়ে কি? সবাই জানি আমরা, মলা দিয়ে হচ্ছে মলাস্কা। এনে দিয়ে অ্যানিলিডা, এনে দিয়ে অ্যানিলিডা। আর দিয়ে, আমি ইংলিশে লিখি এটা তাড়াতাড়ি, আর্থ্রোপোডা। একাই দিয়ে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। আর কর দিয়ে কি? কর দিয়ে হচ্ছে করডাটা। এই তো আমি তোমাদেরকে 9টা পর্বের নাম পরপর মনে রাখা শিখিয়ে দিলাম। পড়নি, পালাওনি, মলায়নে আর একাই করো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। তো আমি যেভাবে বললাম, বাসায় কয়েকবার প্র্যাকটিস করার পরে কিন্তু তুমিও বলতে পারবা। এখন খেয়াল করো, আমি যদি বলি 1 নাম্বার পর্বের নাম কি? পড়ো, পরিফেরা। 5 নাম্বারের নাম কি? পড়নি, পালাওনি, মলা, মলাস্কা। 9 নাম্বার পর্বের নাম কি? লাস্টেরটা, একাই করো, করো মানে কি? করডাটা। যদি বলি 8 নাম্বারের নাম কি? তাহলে পড়নি, পালাওনি, মলায়নে আর একাই করো, একাইনোডার্মাটা। আশা করি তুমি এটা খুব ইজিলি মনে রাখতে পারবা। অনেকের একটা কনফিউশন হয়, আমাকে বলে ভাই দেখেন আপনি এখানে 2টা নি দিয়েছেন, একটা নি হচ্ছে নিডারিয়া, আর একটা নিতে হচ্ছে নেমাটোডা। একটা নি হচ্ছে 2 নাম্বার নি, আরেকটা নি হচ্ছে 4 নাম্বার নি। তাহলে আমি কিভাবে মনে রাখবো কোনটা 2 নাম্বার নি আর কোনটা 4 নাম্বার নি? মনে রাখা খুবই সহজ। দেখো, নিডারিয়া বানানটা কিন্তু শুরু হয় ইংরেজি বর্ণমালার সি অক্ষর দিয়ে, সো নিডারিয়া। আর নেমাটোডা শুরু হয় কি দিয়ে? এন অদ্যাক্ষর দিয়ে, তাহলে নেমাটোডা। তোমরা সবাই কিন্তু জানো ইংরেজি বর্ণমালায় এই সি শব্দটা আগে নাকি এন শব্দটা আগে? সবাই জানো সি শব্দটা আগে, এন শব্দটা পরে। তাহলে 2 আগে না 4 আগে? 2 আগে। তাহলে বলো 2 নম্বরে যে নিটা আছে, এই নিতে কি? নিডারিয়া। 4 নম্বরে যে নিটা আছে, এই নিতে কি? নেমাটোডা। তো আশা করি তোমরা জিনিসটা ইজিলি বুঝতে পারছো। এখন আমরা কি করব? এই প্রত্যেকটা পর্ব ধরে ধরে তার বৈশিষ্ট্য মনে রাখা ইনশাআল্লাহ কিন্তু শিখবো। সো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য যতগুলো রয়েছে সবাই কিন্তু মুখস্থ করি, আর আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য তুমি মুখস্থ না করেই মনে রাখতে পারো। তাহলে চলো কথা না বলে আমরা প্রথম যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা। সো প্রথম যে পর্বটা আমি পড়বো সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা। হ্যাঁ, 1 নাম্বার পর্ব পরিফেরা। আজমল স্যারের বইয়ে এটা সরাসরি লেখা নাই, বাট এটা তোমরা মনে রাখবা, পরিফেরা যেহেতু 1 নাম্বার পর্ব, সো এরা হচ্ছে 1 স্তরী। এরা যেহেতু 1 নাম্বার পর্ব, তাহলে এটা কয় স্তরী? 1 স্তরী। আজমল স্যারের বইয়ে কি লেখা আছে? দ্বিস্তরী আর ত্রিস্তরীদের কথা উল্লেখ রয়েছে, একস্তরী কথা বলা নাই। বাট যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে পরিফেরা কয় স্তরী, 1 নাম্বার পর্ব 1 স্তরী। ক্লিয়ার? এখন আসো, পরিফেরা পর্বের একটা প্রশ্ন অনেক সময় কিন্তু করে, সেটা হচ্ছে যে পরিফেরা পর্বকে কি নামে ডাকা হয় বা এর অপর নাম কি? এটা মুখস্থ করবা না, খেয়াল করে দেখো। পরিফেরা, এই পরিফেরার প্রথম যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে পোর। পরিফেরার প্রথম শব্দটা কি? পোর। এই পোর মানে হচ্ছে ছিদ্র।
মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র। এখন দেখো এই যে এখানে আছে ফেরা, এই ফেরা কথাটা মনে রাখবা। আমি এভাবে মনে রাখতাম যে মাথায় যারা ফেরি করে নিয়ে বেড়ায়, ফেরি ফেরা, ফেরি ফেরা, যারা ফেরি করে নিয়ে বেড়ায় এরা মাথায় কি বহন করে নিয়ে বেড়ায় না? এই ফেরা মানে আসলে বহন করা। এই ফেরা মানে আসলে কি করা? বহন করা। এখন আমি যদি যে কোনো কাউকে প্রশ্ন করি যে পরিফেরা তার গায়ে কি বহন করে? ছিদ্র বহন করে। আর যে প্রাণী তার গায়ে ছিদ্র বহন করে সে কি কণ্টকতক প্রাণী নাকি ছিদ্রাল প্রাণী? এটা কিন্তু পড়তে গেলে রকেট সায়েন্স নিয়ে লেখাপড়া করা লাগে না, যে কোনো স্টুডেন্টই কিন্তু বলতে পারবা যে প্রাণী তার গায়ে ছিদ্র বহন করে তাকে আমরা অবশ্যই বলবো ছিদ্রাল প্রাণী। এখন আমার খুবই ফেভারিট একটা মিষ্টি হচ্ছে দোকানে যে আমি খাই, সেই মিষ্টিটা আমি যখনই রস থেকে তুলে চাপ দেই সবগুলা রস পড়ে যায়, আবার রসের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু টসটসে করে ফুলে ওঠে। তোমরা অনেকেই বলবা ভাই রসগোল্লা, উত্তর কিন্তু না, রসগোল্লা না। রসগোল্লা কিন্তু চাপ দিলে অনেক সময় ভেঙে যায়। তো কোন মিষ্টিটা চাপ দেওয়ার পরে সব রস পড়ে যায় আবার রসের মধ্যে দিলে সাথে সাথে রসটসে হয়ে যায়? সেই মিষ্টিটার নাম হচ্ছে স্পঞ্জের মিষ্টি। তোমরা সবাই শুনছো স্পঞ্জের মিষ্টি। কেন এটা স্পঞ্জের মিষ্টি হয়েছে? কারণ ওর মধ্যে প্রচুর ছিদ্র আছে, ছিদ্র আছে বলেই ওটা স্পঞ্জ। তাহলে যেহেতু পরিফেরার দেহে প্রচুর ছিদ্র আছে, যাদের গায়ে প্রচুর ছিদ্র থাকে তাদেরকে আমরা ভালোবেসে কি নামে ডাকবো? তাদেরকে আমরা ভালোবেসে স্পঞ্জ নামে ডাকবো। তাহলে বলো পরিফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয়? পরিফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয়? উত্তর হচ্ছে পরিফেরাকে ভালোবেসে স্পঞ্জ নামে ডাকা হয়। তাহলে বলো পরিফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয়? স্পঞ্জ নামে ডাকা হয়। এখন তোমরা আমাকে বলো তো পরিফেরা পর্বের দেহে কি একটা স্পঞ্জ থাকে, একটা ছিদ্র থাকে নাকি অনেক ছিদ্র থাকে? একটা স্পঞ্জ থাকে নাকি অনেক স্পঞ্জ থাকে? যে কেউ কিন্তু বলে দিতে পারবা অনেক স্পঞ্জ থাকে। আর এই অনেক স্পঞ্জ দিয়েই আমরা পরিফেরার সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। কিভাবে? এই দিয়ে পরিফেরার দুইটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অস্টিয়া, পরের বৈশিষ্ট্য দেখো দিয়ে অস্কুলাম। তাহলে পরিফেরার দিয়ে কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে অস্টিয়া, একটা হচ্ছে অস্কুলাম। দিয়ে যে দুইটা আমরা পড়তেছিলাম, প্রথমটা ছিল হচ্ছে নালীতন্ত্র। নালীতন্ত্র এটা সম্পর্কে আগেও বলে ফেলছি। এবং এরা পূর্ণাঙ্গ প্রাণীরা সচল নাকি নিশ্চল? দিয়ে হচ্ছে নিশ্চল। দিয়ে হচ্ছে কোয়ানোসাইট। সো কোনটা কি আমি আরো একবার তোমাদেরকে বলে দিব, ডোন্ট ওয়ারি। সো কোয়ানোসাইট কি সাইট বলো? কোয়ানোসাইট। ওকে। আর স্পঞ্জ দিয়ে বেশ কয়েকটা জিনিস কিন্তু রয়েছে। প্রথমটা আমরা সবাই জানি যে পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়, এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য যে পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়, স্পঞ্জ নামে ডাকা হয়, এটা কিন্তু ওর একটা বৈশিষ্ট্য। বাকি স্পঞ্জ দিয়ে কি কি রয়েছে আমি তোমাদেরকে সহজে শিখাই দেই। তোমরা আজকের থেকে মনে রাখবা যে নামের শেষে যদি ইন থাকে তাহলে সে প্রোটিন হয়। এই নামের শেষে ইন থাকলে কি হয়? প্রোটিন হয়। আর নামের শেষে যদি সিল থাকে তাহলে সে গহ্বর হয়। তাহলে নামের শেষে ইন থাকলে হয় প্রোটিন, আর নামের শেষে সিল থাকলে হয় গহ্বর। তোমরা আমাকে বলো তো পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয়, এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি? স্পঞ্জিন। স্পঞ্জের দেহ গহ্বরের নাম কি? দেখো স্পঞ্জোসিল, কারণ সিল মানে গহ্বর। আমি আরেকবার ব্যাখ্যা দিব তোমাদেরকে, এবং খেয়াল করে দেখো স্পঞ্জের এই যে এটা দিয়ে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে স্পিকিউল। স্পিকিউল, হ্যাঁ, এটা কি জিনিস তোমাদেরকে আমি বলতেছি একটু পরে ক্লিয়ার করে। এখন তোমরা খেয়াল করে দেখো পরিফেরা পর্বের যত বৈশিষ্ট্য রয়েছে সকল বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক কি দিলাম? অনেক স্পঞ্জ, দিয়ে অস্টিয়া অস্কুলাম, নতে নালীতন্ত্র নিশ্চল, কতে কোয়ানোসাইট, স্পঞ্জতে স্পঞ্জ নামে ডাকা হয়, স্পঞ্জিন থাকে, স্পঞ্জোসিল থাকে, স্পিকিউল থাকে। কোনটা কি তোমাদের একটু বলে দিই, খেয়াল করো। দেখো পরিফেরা পর্বে এই যে দিয়ে প্রথম তোমরা দুইটা দেখলা অস্টিয়া এবং অস্কুলাম। এই অস্টিয়া এবং অস্কুলামের শুরুতে দেখো দুইটারই শুরুতে অস আছে। এই অস মানে হচ্ছে পোর মানে যেমন ছিদ্র, অস মানেও কিন্তু ছিদ্র। দেখো এই পোর মানে যেমন ছিদ্র, অস মানেও কিন্তু ছিদ্র। ক্লিয়ার? পোর মানে যেমন ছিদ্র, অস মানেও কিন্তু ছিদ্র। তাহলে খেয়াল করে দেখো তো এই অস্টিয়া এবং অস্কুলাম দুইটাই কিন্তু ছিদ্র। এখন প্রশ্ন হচ্ছে একটা ছোট ছিদ্র একটা বড় ছিদ্র, কোনটা ছোট কোনটা বড় কিভাবে মনে রাখবো? দেখো অস্টিয়া এইটা আর অস্কুলাম এর মধ্যে কোনটা বড়? তো বড় লিখতে, তো অস্কুলাম। তাহলে বুঝতেই পারতেছো যেহেতু অস্কুলাম বড় তাহলে অস্কুলামটা হচ্ছে বড় ছিদ্র। অস্টিয়া যেহেতু ছোট একটু এখানে তুলনামূলক, তাহলে এটা হচ্ছে কি ছোট ছিদ্র। তাহলে আমি আবারও বলি পরিফেরা পর্বকে আমরা
ছিদ্রাল প্রাণী বলে বলি। সো এর মধ্যে ছিদ্র আছে, ছিদ্রগুলো বড়ও হইতে পারে, ছিদ্রগুলো ছোটও হইতে পারে। সো বড় যে ছিদ্রগুলো রয়েছে আর ছোট যে ছিদ্রগুলো রয়েছে, একটা নাম অস্টিয়া, একটা নাম অস্কুলাম। দেখো অস্কুলাম এটা বড়, তাহলে এটা বড় ছিদ্র, আর অস্টিয়া ছোট, এজন্য ছোট ছিদ্র। তাহলে অনেকগুলো অস্টিয়া মিলে যে বড় প্রান্তিক ছিদ্রপথ তৈরি করে, সেটাই কিন্তু অস্কুলাম। নালীতন্ত্রের কি ব্যাপারটা? নালীতন্ত্রের ব্যাপারটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের কোনো সংবহন তন্ত্র নেই। আর যেহেতু আল্লাহ তাআলা এদেরকে কোনো সংবহন তন্ত্র দেয় নাই, সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি তন্ত্র দিয়েছে? নালীতন্ত্র। নালীতন্ত্রের কাজ কি? সংবহন তন্ত্রের যা যা কাজ সেই কাজ, ওরা পানি, অক্সিজেন, শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করে। এরপর দেখো নিশ্চল কেন বলছে? এরা পূর্ণাঙ্গ যখন হয় অর্থাৎ বড় হয়ে যায়, তখন কিন্তু এরা সচল থাকে না, এরা নিশ্চল থাকে, অর্থাৎ কোনো একটা কিছুর সাথে দৃঢ়ভাবে লেগে থাকে, চলতে পারে না। কনোসাইট, অস মানে যেমন ছিদ্র, পোর মানে যেমন ছিদ্র, ঠিক তেমনি কুয়ানা। দেখো কুয়ানা, এই কুয়ানা এটার মানেও কিন্তু ছিদ্র, এই সবগুলোর মানে কিন্তু ছিদ্র। তাহলে কুয়ানো মানে যদি হয় ছিদ্র, আমরা সবাই জানি সাইট মানে কোষ, সাইট মানে কোষ, তাহলে কোয়ানোসাইট হচ্ছে একটা বিশেষ ফ্লাজেলা যুক্ত ছিদ্রযুক্ত কোষ, যার মধ্যে ছিদ্র থাকবে। এবার আসো স্পঞ্জ দিয়ে, পরিফেরার গায়ে অনেক ছিদ্র আছে, ওকে স্পঞ্জ নামে ডাকা হয়। দ্বিতীয় কথা বলছিলাম, এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি? তো আমরা জানি স্পঞ্জ আর দেহ গঠনকারী প্রোটিন, প্রোটিন হতে গেলে শেষে কি যোগ করতে হবে? ইন যোগ করতে হবে। তাহলে স্পঞ্জের সাথে ইন যোগ করে দাও, হয়ে গেল কি? স্পঞ্জিন। ওকে, স্পঞ্জের সাথে দেখো ইন যোগ করে দাও, হয়ে গেল কি? স্পঞ্জিন। 2 নম্বর কথা দেখো, এই যে সিল মানে গহ্বর, তাই না? সিল মানে গহ্বর, তাহলে বলো তো পরিফেরা বা স্পঞ্জের দেহ গহ্বরকে কি বলে? তাহলে স্পঞ্জের সাথে আমি দেহ গহ্বর যখন বলছি, তাহলে স্পঞ্জের সাথে আমি কি যোগ করে দিব? গহ্বরের সিল, তাহলে হয়ে গেল কি? স্পঞ্জসিল। তাহলে পরিফেরা বা স্পঞ্জের দেহ গহ্বরকে কি বলবো? স্পঞ্জসিল। দেহ গঠনকারী প্রোটিনকে কি বলবো? স্পঞ্জিন। এন্ড লাস্ট যে জিনিসটা থেকে যায়, সেই জিনিসটা হচ্ছে, খেয়াল করে দেখো, স্পিকিউল কি জিনিস? এই স্পিকিউলকে যদি আমরা ভাঙি, দুইটা শব্দ পাই, একটা হচ্ছে স্পাইক আর একটা হচ্ছে ইউল। এই স্পাইক মানে হচ্ছে কাটা, স্পাইক মানে কি বলো? কাটা। আর তোমরা আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা, ইউল মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে বলো তো স্পাইক ইউল বা স্পিকিউল কাটা নাকি ক্ষুদ্র কাটা? স্পিকিউল কি কাটা নাকি ক্ষুদ্র কাটা? উত্তর হচ্ছে ক্ষুদ্র কাটা। তো আশা করি তোমরা পরিফেরাটা খুব সহজে বুঝতে পারছো। আমি আরেকবার রিভাইজ করে দিই। পরিফেরা, পোর মানে ছিদ্র, ফেরা মানে বহন করা। যে প্রাণী ছিদ্র বহন করে কি প্রাণী? ছিদ্রাল প্রাণী। ওদেরকে কি নামে ডাকা হয়? স্পঞ্জ নামে ডাকা হয়। একটা স্পঞ্জ নাকি অনেক স্পঞ্জ? অনেক স্পঞ্জ। অতে অস্টিওস্কুলাম, নতে নালীতন্ত্র নিশ্চল, কতে কোয়ানোসাইট। স্পঞ্জে স্পঞ্জ নামে ডাকা হয়। দেহ গঠনকারী প্রোটিন স্পঞ্জিন, দেহ গঠনকারী গহ্বর স্পঞ্জসিল, আর স্পিকিউল স্পাইক প্লাস ইউল, তাহলে কি? স্পাইক মানে কাটা, ইউল মানে ক্ষুদ্র, ক্ষুদ্র কাটা দেখা যায়। একটা কথা মনে রাখবা, ইউল মানে ক্ষুদ্র না, তাহলে বলতো বার্ব মানে যদি হয় কাটা, ক্ষুদ্র কাটাকে কি বলে? বার্ভিউল। টিউব মানে যদি হয় নালী, ক্ষুদ্র নালীকে কি বলে? টিউবিউল। ব্রোঙ্কাসের ক্ষুদ্র শাখাকে কি বলে? ব্রোঙ্কিউল। গ্রানা মানে দানা, ক্ষুদ্র দানাকে কি বলে? গ্রানিউল। লোবের ক্ষুদ্রকে কি বলে? লোভিউল। আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো। তো চলো আমরা এখন যে পর্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিডারিয়া। সো এখন আমরা চলে যাব কোন পর্বে? এখন আমরা চলে যাব হচ্ছে নিডারিয়া। হ্যাঁ, নিডারিয়া, নিডারিয়া। সো নিডারিয়া কয় নাম্বার পর্ব? 2 নাম্বার পর্ব। নিডারিয়া যদি 2 নাম্বার পর্ব হয়, আই মিসবা তুমি বলো নিডারিয়া কয় নাম্বার পর্ব? তাহলে এটাকে একস্তরী না দ্বিস্তরী? দ্বিস্তরী। এটা জানতে গেলে কিন্তু কোনো কি লাগে না, রকেট সায়েন্স লাগে না। তাহলে নিডারিয়া কয় স্তরী বলো? নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী। এখন এই নিডারিয়া সম্পর্কে বেশি ডিটেলসে পড়ানো লাগে না, তার একটা বড় কারণ হচ্ছে তোমরা সবাই একটা অধ্যায় কিন্তু পড়েছো 2.1 এ হাইড্রা। আর এই হাইড্রার বৈশিষ্ট্য তোমরা যারাই জানো, সবাই নিডারিয়ার বৈশিষ্ট্য জানো। কেমন? হাইড্রা দ্বিস্তরী, নিডারিয়াও তাহলে দ্বিস্তরী। কেন? কারণ নিডারিয়া পর্বের একটা প্রাণী তো হাইড্রা। তাহলে হাইড্রা যদি দ্বিস্তরী হয়, নিডারিয়া অবশ্যই দ্বিস্তরী, কারণ নিডারিয়া থেকে এটা আসছে। হাইড্রার দেহে যা যা থাকে, সিলেন্টেরন থাকে, তোমার নেমাটোসিস থাকে, নিডোসাইট থাকে, ওরা বহুরূপিতা প্রদর্শন করে, যা যা তোমরা পড়েছো সবই কিন্তু নিডারিয়ারই বৈশিষ্ট্য। কারণ নিডারিয়া পর্বের একটা প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। তাহলে হাইড্রার যা যা বৈশিষ্ট্য, নিডারিয়ারও তাই বৈশিষ্ট্য। মনে রাখার একটা সহজ টেকনিক দিয়ে দিই, বেশি ডিপে না যায়, কারণ তোমরা সবাই পারো। সহজ টেকনিকটা হচ্ছে কি, নিডারিয়া যেহেতু দ্বিস্তরী, তাহলে একে যদি আমি মেশিন দিয়ে মাপতে চাই, তাহলে আমার সিঙ্গেল মেশিন লাগবে নাকি ডাবল মেশিন লাগবে? যে কেউ কিন্তু বলতে পারবা ডাবল মেশিন লাগবে। হ্যাঁ, এভাবে মনে রাখবো, নিডারিয়া যেহেতু দ্বিস্তরী, একে মারতে গেলে লাগবে ডাবল মেশিন। নিডারিয়া দ্বিস্তরী, মারতে গেলে লাগবে ডাবল মেশিন। এই যে ডাবলের যে ড দিয়ে, এই ড দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক।
এই ডাবলের যে ড, এই ডতে কি বলো? ডিপ্লোব্লাস্টিক। কি ব্লাস্টিক? ডিপ্লোব্লাস্টিক। এর মানে আমি তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি। বলের ব দিয়ে কি দেখো? বতে হচ্ছে বহুরূপিতা। এই কি রূপিতা? বহুরূপিতা। বহুরূপিতা। মে দিয়ে হচ্ছে কি? মেসেন্টেরন। আমি সরি, মে দিয়ে কি লিখবো আমরা? মে দিয়ে লিখবো হচ্ছে মেসোগ্লিয়াটা আগে লিখি। হ্যাঁ, মেসোগ্লিয়াটা আগে লিখি। মেসোগ্লিয়াটা লিখি, মেসেন্টেরন না। কি লিখবো? মেসোগ্লিয়া। ওকে, এই যে এইটাকে আবেগে ওখানে বলে ফেলছি। সি দিয়ে হচ্ছে সিলেন্টেরন। মেসেন্টেরনও কিন্তু আছে। কাদের আছে এটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো। আপাতত জেনে রাখো যে মে দিয়ে হচ্ছে মেসোগ্লিয়া, সি দিয়ে হচ্ছে সিলেন্টেরন। এই যে ন দিয়ে দুইটা, প্রথমটা হচ্ছে নিডোসাইট, এবং এই নিডোসাইট অসংখ্য একটা জিনিস ধারণ করে, সেটাও ন দিয়ে। তার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কিটোসিস্ট বলো? নেমাটোসিস্ট। তাহলে দেখো, আমরা নিজারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য কিন্তু একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারলাম। ডাবল মেশিন। ডতে ডিপ্লোব্লাস্টিক, বতে বহুরূপিতা, মেতে মেসোগ্লিয়া, সিতে সিলেন্টেরন, নতে দুইটা, একটা হচ্ছে নিউরোসাইট, এবং নিউরোসাইট যেটা ধারণ করে সেটা হচ্ছে নেমাটোসিস্ট। কোনটা কি তোমাদেরকে আমি সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই দিই। খেয়াল করে দেখো, এই যে ডিপ্লোব্লাস্টিক, এর প্রথম যে কথাটা ডিপ্লো, এই ডিপ্লো মানে হচ্ছে দুই। সবাই বলে ডিপ্লো মানে কি? এই ডিপ্লো মানে হচ্ছে দুই। ব্লাস্টিক, ব্লাস্ট মানে হচ্ছে স্তর। এই ব্লাস্ট মানে কি বলো? ব্লাস্ট মানে স্তর। তাহলে ব্লাস্ট মানে যদি হয় স্তর, ব্লাস্টিক মানে কি? স্তরই। এই ব্লাস্ট মানে যদি হয় স্তর, তাহলে ব্লাস্টিক কি বলো? ব্লাস্টিক হচ্ছে স্তরই। তাহলে আমাকে সবাই বলো তো, নিডারিয়া কয় স্তরী? নিডারিয়া দ্বিস্তরী। আর দ্বিস্তরী মানেই তার বাইরে থাকে কি? তার বাইরে থাকে এপিডার্মিস। দ্বিস্তরী মানেই তার বাইরে থাকে এপিডার্মিস। আর ভিতরে থাকে কোনটা বলো? ভিতরে থাকে হচ্ছে এন্ডোডার্মিস। ভিতরে থাকে কোনটা? ভিতরে থাকে এন্ডোডার্মিস। আর সবাই মনে রাখবা, এই এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্তর থাকে, তার নাম হচ্ছে এই মে দিয়ে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। এটা কি এককোষী না বহুকোষী না অকোষীয়? উত্তর হচ্ছে এটা অকোষীয় জেলির মতো স্তর, যেটা এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝখানে কিন্তু অবস্থান করে। এবার আসো, বহুরূপিতা কি জিনিস? এই বহুরূপিতাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা কথা। তোমরা অনেকে মনে করবা, ভাই বায়োলজি মানে কি এসব জিনিসপত্র প্রিয় হইতে হবে নাকি? না, বায়োলজি মানে এসব জিনিসপত্র প্রিয় হইতে হবে না, কিন্তু কি আর করার, আমার প্রিয় হয়ে যায়, কিছু করার নাই, বুঝছো? স্বামী বিদেশ, কিছু করার নাই। তাহলে আমাকে এটা বুঝতেই হবে। কি জিনিস বুঝতে হবে? বহুরূপিতা কি জিনিস খেয়াল করো। ধরো আমরা মানুষেরা, আমরা কি যৌন জনন করি না অযৌন জনন করি? সুশ্রী লাগা যাবে না। আমরা কি জনন করি? আমরা হচ্ছে যৌন জনন করি। আর যারা অনুন্নত, এরা কি জনন করে? এরা অযৌন জনন করে। ওরা করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা করি সেক্সুয়াল রিপ্রোডাকশন। বাট বলতো, যারা যৌন জনন করে, অযৌন জনন করে, তারা বলতো কি? তারা কি একরূপী না বহুরূপী? অবশ্যই বহুরূপী। আর যারা বহুরূপী, তারা যে বৈশিষ্ট্য প্রকাশ করে, সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে বহুরূপিতা। তাহলে খেয়াল করে দেখো তো, নিডারিয়া বহুরূপিতা কেন প্রদর্শন করে? কারণ তাদের দুইটা একক রয়েছে। একটা এককের নাম হচ্ছে পলিপ, আর আরেকটা এককের নাম রয়েছে হচ্ছে তোমার মেডুসা। তাহলে একটা এককের নাম রয়েছে পলিপ এবং আরেকটা এককের নাম রয়েছে তোমার মেডুসা। তাহলে বলতো কেন বহুরূপিতা? কারণ এটা দুইটা জনন একক রয়েছে, ওরা দুই ধরনের জনন করবে। এখন আমাদেরকে বের করতে হবে যে পলিপ আর মেডুসা এর মধ্যে কোনটা দিয়ে যৌন জনন করে আর কোনটা দিয়ে অযৌন জনন করে। খেয়াল করো, মেডুসা, এই মেডুসার প্রথমে কি রয়েছে দেখো? ম। এই ম অক্ষর দিয়ে আমরা মনে রাখবো মুক্ত। তাহলে খেয়াল করে দেখো, মেডুসার প্রথম অক্ষরটা হচ্ছে ম, আর এই ম দিয়ে কি মনে রাখবো আমরা? মুক্ত। এখন তোমরা চিন্তা করে দেখো তো, তুমি যদি যৌন জনন করতে চাও, আমি যদি তোমাকে একটা রুমের মধ্যে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখি, বেঁধে রেখে আমি কড়া ভাবে বেঁধে দিচ্ছি, এবার বললাম নে তুই এবার যৌন জনন কর, তুই কি যৌন জনন করতে পারবা? জীবনেও পারবা না, কারণ যৌন জনন করতে গেলে কি হতে হবে? মুক্ত হতে হবে। তাহলে মেডুসা মতে মুক্ত, আর মুক্ত মানেই ওকে ছেড়ে দিলে আল্লাহর রাস্তায় ও কি জনন করবে? ও যৌন জনন করবে। ওকে, তাহলে মুক্ত মানেই ও কি জনন করবে? ও যৌন জনন করবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে ও যদি হয় মুক্ত, তাহলে এ কি? স্থির। ও যদি হয় মুক্ত, তাহলে এ কি? স্থির। আর যে স্থির, যাকে আমি বান্ধা রেখে দিছি, স্থির করে রাখছি, ও চাইলেও যৌন জনন করতে পারবে না। ও বসে বসে ডিম পারবে, স্পোর সৃষ্টি করবে, বিভিন্ন জিনিস করবে, সে অযৌন জনন করবে। কথার কথা আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে নিডারিয়া বহুরূপিতা প্রদর্শন করে। এই যে বহুরূপিতা, আর বহুরূপিতার দুইটা একক, পলিপ আর মেডুসা।
মতে মেডুসা মতে মুক্ত, যে মুক্ত সে করবে যৌনজনন, খুবই নর্মাল, আর যে স্থির সে করবে অযৌনজনন। এরপর আসো সিলেন্টেরন। আমরা আবার উপরে চলে যাই, চাঁদের দেশে চলে গেছে কিন্তু এই জিনিসগুলা। এইবার আমরা চলে আসবো কোথায়? সিলেন্টেরনে। ওকে, দেখো সিলেন্টেরন। সিলেন্টেরন কি জিনিস? আমরা সিলেন্টেরনকে ভেঙে ফেলি, দুইটা শব্দ তুমি পাবা। প্রথমটা হচ্ছে সিল, পরেরটা হচ্ছে এন্টেরন। প্রথমটা হচ্ছে সিল আর পরেরটা কি? পরেরটা হচ্ছে এন্টেরন। তোমাদেরকে প্রথম পর্বই শিখাইছি সিল মানে গহ্বর, আর এই এন্টেরন মানে হচ্ছে অন্ত্র। অন্ত্রে কি হয়? পরিপাক সংবহন হয়। তো দেখো অন্ত্রে কি হয়? অন্ত্রে পরিপাক সংবহন হয়। তাহলে খেয়াল করে দেখো তো, সিলেন্টেরন, সিল মানে গহ্বর, যে গহ্বরে এন্টেরন মানে অন্ত্র অর্থাৎ পরিপাক সংবহন হয়। তাহলে যে গহ্বরে পরিপাক সংবহন হয় সেই গহ্বরকে আমরা কি গহ্বর বলবো বাবারা বলো তো? তাকে আমরা বলবো পরিপাক সংবহন গহ্বর। ক্লিয়ার? তাহলে বলো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে একটা পরিপাক সংবহন গহ্বর থাকে, তার নাম কি? সিলেন্টেরন। এন্ড ফাইনালি আমরা যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে ন দিয়ে কি জিনিস। এই নতে হচ্ছে কি জিনিস বোঝার আগে তোমরা সবাই জানো সাইট মানে কোষ। সাইট মানে কি? কোষ। নিডারিয়া, এই নিডারিয়ার প্রথম দুটো শব্দ কি? নিডা, ওর যে কোষ, তাহলে নিডা প্লাস কোষ, নিডা প্লাস সাইট কি হবে? নিডোসাইট। আমি আবারও লিখে দিচ্ছি, দেখো নিডারিয়ার নিডা, কোষের সাইট। তাহলে নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহে যে বিশেষ এক ধরনের কোষ থাকে তার নাম নিডোসাইট। ক্লিয়ার? বুঝতে পারছো এই পর্যন্ত? আর নিডোসাইট এক ধরনের বিশেষ অঙ্গাণু ধারণ করে, যে অঙ্গাণুর নাম হচ্ছে দংশন অঙ্গাণু। এই দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে নিডারিয়া যে এক ধরনের বিশেষ অঙ্গাণু ধারণ করে দংশন অঙ্গাণু, এর নাম কি? নেমাটোসিস্ট। তোমরা দংশন কথাটা বিভিন্ন বাংলা সিনেমায়, সাপের সিনেমায় দেখছো, সাপে দংশন করেছে মানে কামড়াইছে। দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। দংশন অঙ্গাণু মানে কি শুধু কামড়াবে? না, ওর চারটা কাজ আছে। এই চারটা কাজ আমরা আমাদের হাত দিয়েই কিন্তু মনে রাখতে পারি। তাহলে নেমাটোসিস্টের চারটা কাজ কি দিয়ে মনে রাখতে পারি? হাত দিয়ে। প্রথমটা দেখো, আমরা হাত দিয়ে কি গ্রহণ করি? খাদ্য গ্রহণ। লিখে ফেললাম, প্রথম কাজ খাদ্য গ্রহণ। ওকে। 2 নাম্বার দেখো, আমাকে যদি কেউ মারতে আসে আমি হাত দিয়ে থাপ্পড় দিব, তাহলে এটা আমি আমার কি রক্ষা করলাম? আত্মরক্ষা। আমি আমার কি রক্ষা করলাম? আত্মরক্ষা। ওর পুরো বডিতে যদি হাতের মতো একটা অঙ্গ থাকে, ওটা তো আমাদের মতো তো বড় না, এই হাত দিয়ে ওরা কি করবে? না হাতের মতো অংশ দিয়ে ওরা কি করবে? চলবে। তাহলে আমি কি লিখবো? চলন। এবং 4 নাম্বার হচ্ছে, আমরা যখন গোসল করি বা আমরা ফেস ওয়াশ মুখে ব্যবহার করি, হাত দিয়ে আমরা আমাদের দেহকে কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন করি। দেহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ। হ্যাঁ, তো দেহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ। তাহলে নেমাটোসিস্টের যে 4টা কাজ, এই 4টা কাজ আমরা কি দিয়ে মনে রাখবো? হাত দিয়ে। যার কেউ নাই তার কি আছে? হাত আছে। কিভাবে মনে রাখবো? হাত দিয়ে তুমি কি গ্রহণ করো? খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এটা কি? খাদ্য গ্রহণ, এটা চলন, আত্মরক্ষা, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আশা করি তোমরা বুঝতে পারছো নিডারিয়া ডাবল মেশিন, ডিপ্লোব্লাস্টিক, বহুরূপিতা, পলিপ মেডুসা, মতে মেডুসা মতে মুক্ত, যৌনজনন, স্থির পলিপ, অযৌনজনন। মেতে মেসোগ্লিয়া, সিতে সিলেন্টেরন। সিলেন্টেরন কি গহ্বর না পরিপাক সংবহন গহ্বর? পরিপাক সংবহন গহ্বর। নিডারিয়া নিডোসাইট, নিডোসাইট ধারণ করে দংশনাঙ্গাণু, নেমাটোসিস্ট। 4টা কাজ, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলন, পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি তোমরা নিডারিয়া বুঝতে পারছো। এখন আমরা পড়বো হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। সবাই মনে রাখবা, এই যে প্লাটি, এই প্লাটি কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে প্লাটিস। প্লাটিস, এই প্লাটিস মানে চ্যাপ্টা। এই প্লাটিস মানে কি বলো? চ্যাপ্টা। হেলমিনথেস কথাটা যে শব্দ থেকে রয়েছে এসেছে সেটা হচ্ছে হেলমিন্থ। যারা জানো না হেলমিন্থ মানে কি, তোমরা খুব পাপ করো। মানে এই হেলমিন্থ আমাদের সাথে ঘুরে বেড়ায়, বিশেষ সময়ে হাগু করার সময় আমাদের হাগুর মাধ্যমে কিন্তু নিচে নিচে পড়ে যায়। তোমরা সবাই জানো সেটা কি? কৃমি আমাদের পেটে কুটুস কুটুস করে, সেই কৃমি। এই হেলমিন্থ মানেই কিন্তু কৃমি। হ্যাঁ, আমরা জানি লজি মানে বিদ্যা, তাহলে জীববিজ্ঞানে কোন শাখায় কৃমি নিয়ে আলোচনা করা হয়? হেলমিনথোলজি। কি লজি? হেলমিনথোলজি। তাহলে দেখো প্লাটিহেলমিনথিস কি কৃমি? যে কোনো ছাগলেও আমরা পারবো, সেটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। তাহলে বলো প্লাটিহেলমিনথিস কি কৃমি? চ্যাপ্টা কৃমি। কৃমির বৈশিষ্ট্য মনে রাখার আগে আমি গল্পে গল্পে তোমাদেরকে একটু বলে দেই।
এই ক্রিমির বৈশিষ্ট্য কি মনে রাখা লাগে? তুমি তো এমনিই পারো। এই ক্রিমি আমাদের হাগুর মধ্যে দিয়ে তো পড়ে, তোমরা ছোটবেলায় সবাই কম বেশি দেখছো। চিন্তা করো যে হাগুর মধ্যে দিয়ে যদি পড়ে, যদি অনেক শক্ত হতো, তাহলে তোমার কি পড়ার সময় কুটুস কুটুস করে আরো বেশি ব্যথা লাগতো না? তাহলে বলো ক্রিমি কি শক্ত না নরম? অবশ্যই নরম। 2 নম্বর কথা, সে কি অনেক বৃহৎ নাকি ক্ষুদ্র? ছোট। অবশ্যই ছোট ছোট। কেন ছোট ছোট? কারণ সে পেটের মধ্যে থাকে, তোমার হাগু দিয়ে পড়ে, ছোট ছোট তো হইতেই হবে। তাহলে বলো তো এইটার কি দশা থাকে? যারাই হয় ছোট তাদের থাকে লার্ভা দশা। তাহলে এর কি দশা থাকে বলো? লার্ভা দশা থাকে। গেল। এইবার দেখো প্রাকৃতিক দুর্যোগ তো বোঝো। যদি আমরা ধরো কোনো একটা ছাদের উপর দাঁড়ায় আছি, রুফটপ, সেখানে বিশাল জোরে ঝড় হয়ে যাচ্ছে, সেখানে এমন চিকন কোন একটা মানুষ আমার মতো দাঁড়ায় আছে, তাহলে আমাকে ঝড়ে কি উড়াই নিয়ে চলে যাবে না? এখন তুমি চিন্তা করে দেখো, আমাকে ঝড়ে উড়াই নিয়ে চলে যাবে, তখন আমি যদি কিছু দিয়ে না ধরে থাকি, তাহলে আমি উড়ে চলে যাব। তো কৃমির জীবনে তো প্রতিদিন 2 থেকে 3 বার কি আসে? এই প্রাকৃতিক দুর্যোগ আসে। তুমি যতবার হাত দিয়ে যাও ততবার প্রাকৃতিক দুর্যোগ। তুমি হেঁটে দিবা মানে তো পড়ে যাবে নিচে। তো ওকে তো আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছে যা দিয়ে ধরে থাকতে পারে। সেই জিনিসটা কি? মেয়েরা ইউজ করে হুক বা তোষক। লোক কি দিয়ে ধরে থাকতে? হুক বা তোষক। এরপর বলো তো প্লাটিহেল মিনথেস কয় নাম্বার পর্ব? 3 নাম্বার। তাহলে এটা কয় স্তরী? 3 স্তরী। এটা জানতে তোমার কোনো রকেট সায়েন্স লাগবে না। এরপর তুমি চিন্তা করো তো, ওরা যে নিষেকটা করবে, নিষেক মানে তো জানো ওদের মিলন, এই নিষেকটা শুক্রাণু ডিম্বাণু যে মিলিত হবে, সে কি তোমার পেটের মধ্যে অন্ত্রের মধ্যে নিষেক করবে, নাকি তোমার দেয়ালে ঠোকা দিয়ে বলে ভাই একটু নিষেক করে তারপরে আসি? অবশ্যই তোমার অন্ত্রের মধ্যেই করবে। তাহলে ওদের নিষেক কি বাহ্যিক না অভ্যন্তরীণ? অবশ্যই ওদের নিষেক কি অভ্যন্তরীণ। এরপরে বলতো ওদের কি কোনো আলাদা করে কোনো সংবহন তন্ত্র লাগবে? কারণ ও তো আমাদের দেহে পরজীবী। যে পরজীবী তার কিন্তু আলাদা করে কোনো সংবহন তন্ত্রের দরকার নাই। ও আমাদের সংবহন তন্ত্র দিয়েই কিন্তু টেকনিক্যালি কাজ চালাবে। আমার খাবারই খাবে, আমার মধ্যে সবকিছু করবে, কাজ চলে গেল। এবার দেখো ওদের কোনো কি নাই, ওদের কিন্তু যে বৃক্ক, বৃক্ক নাই, কিন্তু ওদের রেচনতন্ত্রে যে বিশেষ কোষটা থাকে, সেই কোষটার নাম হচ্ছে শিখা কোষ। ওদের রেচনতন্ত্রে কি কোষ থাকে? শিখা কোষ থাকে। আমি আরেকবার তোমাদেরকে বলি, এরা মুক্তজীবী না পরজীবী? পরজীবী। একস্তরী না দ্বিস্তরী না ত্রিস্তরী? ত্রিস্তরী। নরম না শক্ত? নরম। ধরো যদি টান দিতা দেখতাম নলাকার হয়ে যেত, তাহলে গোলাকার না নলাকার? নলাকার। বলতো এরা ছোট ছোট থাকে, তাহলে এদের কি দশা থাকে? লার্ভা দশা। দুর্যোগে টিকে থাকার জন্য এদের কি থাকে? হুক বা চোষক। এরা কি নিষেক ভিতরে করে না বাইরে? ভিতরে। নিষেক অভ্যন্তরীণ। সংবহন তন্ত্র আছে কি নাই? নাই। শিখাকোষ কি আছে। একটা জিনিস কি মনে রাখবা, যেহেতু নরম, ওদের মেসেনকাইম নামে একটা টিস্যু থাকে। কি টিস্যু থাকে? মেসেনকাইম। যা যা বললাম এই সবকিছু মনে রাখার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের যত বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা তুমি তার নাম দিয়েই। প্লাটিহেলমিনথিস পর্বের যত বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য তুমি তার নাম দিয়েই মনে রাখতে পারবা। খালি তার নামটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবা। তার নামগুলাকে একটু কি করবা? ছড়িয়ে ছিটিয়ে তুমি দিবা। তাহলে খেয়াল করে দেখো তো, প্রথমে যে প, এই পতে বলো তো এরা কি জীবী? এরা পরজীবী। বলতো টি দিয়ে, এটা কি ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক, নাকি দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? তাহলে এরা ত্রিস্তরী, অর্থাৎ ট্রিপ্লোব্লাস্টিক। এই প্রাকৃতিক দুর্যোগে কি দিয়ে টিকে থাকবে? মজা করে বলতেছি, এবার এটা পরীক্ষা লিখে দিও না। হুক বা চোষক। ল দিয়ে এদের কি দশা থাকে বাবা বলতো? লার্ভা দশা। এই কি দশা থাকে? লার্ভা দশা। ম দিয়ে একটা বিশেষ টিস্যু বলছিলাম, তার নাম কি কাইম? মেসেনকাইম। নতে বলতো এরা নরম নাকি শক্ত? নরম। বলতো নিষেক, নতে নিষেক বাহ্যিক না অভ্যন্তরীণ? নিষেক অভ্যন্তরীণ। থ দিয়ে মনে রাখবা থালা। থালা মানে কি? প্লেট। প্লেট কেমন? চ্যাপ্টা। তাহলে এটা কি কৃমি? চ্যাপ্টা কৃমি। আর শতে দুইটা, এদের কি তন্ত্র নাই? এদের সংবহন তন্ত্র নাই। স দিয়ে এদের কি কোষ আছে? চাপাইয়ের মতো করে বলবা, এদের শিখা কোষ আছে। চাপাইকে আমি মোটেও আমি ভালোবাসি। চাপাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। ঠিক আছে, চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের অনবদ্য বিখ্যাত জায়গা। তারা কিন্তু এই যে শিখারে কি উচ্চারণ করবে? শিখা। কোনো সমস্যা নাই, সমাধান আছে। এই শব্দটা বিশ্বাস করে আমি যতবার শুনি আমার মনে হয় যে আমি একদম একটা প্রাকৃতিক পরিবেশ পাচ্ছি। এত ভালো, এত ন্যাচারাল মানুষ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জেই রয়েছে। চাপাই নবাবগঞ্জ ছাড়া এই বাংলাদেশ অচল। রাজশাহীর রাজধানীর নাম কি? রাজশাহীর রাজধানীর নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ। চাপাইকে ছাড়া আমরা কখনো কি করতে পারি না? কল্পনা করতে পারি না। সো উই লাভ ইউ চাপাই। তাহলে দেখো প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্য নামের মধ্যে দিয়ে পড়ে ফেললাম। এখন আমরা পড়বো কোনটা? 4 নাম্বারটা, নেমাটোডা। তোমরা সবাই মনে রাখবা এই নেমাটোডাও কিন্তু কৃমির বংশ। আমি অলওয়েজ বলি 3 নাম্বার পর্ব এবং 4 নাম্বার পর্ব এরা হচ্ছে কৃমির বংশ। তার মানে কি এখানে কৃমি রয়েছে। হ্যাঁ, সো আগেরটা 3-এর থেকে 4 একটু বড়। সো যত উপর দিকে যাবে উন্নত হবে। তো 3 নাম্বারের থেকে 4 নাম্বারটা একটু বেশি উন্নত। ঠিক আছে, মানে কাইন্ড অফ দুইজনই সোর, 4 নাম্বারটা একটু উন্নত সোর। সো ক্রিমের মধ্যে কোনটা উন্নত? 4 নাম্বারটা। বাট ক্রিমের যে বৈশিষ্ট্য, ওরা পরজীবী হবে, পেটের মধ্যে থাকবে,
নিষেক অভ্যন্তরীণ হবে, নরম হবে, এসব কথাবার্তা কিন্তু কমন। সো নেমাটোডা আমরা মনে রাখবো কেমনে, দেখো নাম দিয়েই মনে রাখবো, খেয়াল করো। নতে নেমাটোডা, সো নতে দেখো নরম, নতে দেখো নলাকার, নতে দেখো নলের ভিতর নল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নলের ভিতর নল গঠন দেখা যায় কাদের, নেমাটোডা। সো সব ন দিয়ে, নতে নরম, নতে নলাকার, নতে নলের ভিতর নল। নতে বলতো এরা কি শক্ত নাকি নমনীয়, নমনীয়। আর যারা নমনীয় হয় তারা নমনীয়তা বা ইলাস্টিসিটি প্রদর্শন করে। আর নমনীয়তা বা ইলাস্টিসিটিতে কোন প্রোটিন দিয়ে আমরা মনে রাখবো, দেখো প্রোটিন লাস্টে ইন, তাহলে ইলাস্টিসিটি থেকে আমরা মনে রাখবো ইলাস্টিন। তাহলে কোন প্রোটিন দ্বারা নমনীয় হয় বা কোন প্রোটিনের কারণে নমনীয় হয় মনে রাখার টেকনিক ইলাস্টিসিটি থেকে ইলাস্টিন। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো আমরা এখন কোন তত্ত্ব পড়তেছি, ন তত্ত্ব। ন তত্ত্ব মানে কি, সব বৈশিষ্ট্য ন দিয়ে, নতে নেমাটোডা, নতে নরম, নতে নলাকার, নতে নলের ভিতর নল, নতে নমনীয়। আর নমনীয়তা দেখা যায় কোনটার কারণে, ইলাস্টিন। তাহলে কাদের ইলাস্টিন নামক তন্তু থাকে, নেমাটোডা। আর এই নলের ভিতর নল, এর ইংরেজিটা সবাই একটু মনে রাখবা, টিউব উইথ ইন আ টিউব। হ্যাঁ, টিউব উইথ ইন আ টিউব। টিউব উইথ ইন আ টিউব গঠন দেখা যায় কাদের, নেমাটোডা। এই বাদে কিছু বৈশিষ্ট্য কমন, এদেরও সংবহনতন্ত্র নাই, এরাও নিষেক অভ্যন্তরীণ, যেহেতু এরা কৃমি আগেরটার মতোই হবে, সংবহনতন্ত্র নাই, নিষেক অভ্যন্তরীণ। এই বাদে তোমরা দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা, এদের আল্লাহ তাআলা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়েছেন, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বা ঠোঁট দিয়েছেন। কেন? এদের কি হুক বা চোষক আছে? নাই। তাহলে ওরা কি প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার জন্য ওরা হুক বা চোষক দিয়ে তো ধরে রাখতে পারতেছে না, ওরা কি করবে, ওদের যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে কিন্তু ও আমাদের অন্ত্রের প্রাচীরে চুম্বন দিবে, চুম্বন দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, তখন কিন্তু কুটুস কুটুস লাগবে। তাহলে বলতো তুমি তোমার ঠোঁট দিয়ে, আমি আমার ঠোঁট দিয়ে কি দেয়ালে ঝুলে থাকতে পারবো? পারবো না। তাহলে আমাদের ওষ্ঠ সাধারণ ওষ্ঠ, ওদের ওষ্ঠ বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। ক্লিয়ার? মনে রাখবো আমরা এদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দেখা যায়। 2 নম্বর কথা হচ্ছে এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। এই যৌন কথা বললেই দেখি সব মানুষের হালকা একটু সুরসুরি লাগে। আরে বাবা, যৌন কথাটা খারাপই না। যৌন দ্বিরূপতা মানে কি খেয়াল কর, এই যৌনর ইংরেজি এবার যদি আমি লিখি সেক্স, তাহলে ভাবি ওরে বাবা নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বাবা, সেক্স, তোরও সার্টিফিকেটে সেক্স লেখা আছে, সেক্স মেল, সেক্স ফিমেল। সেক্স মানে কি এক্স্যাক্টলি? সেক্স মানে হচ্ছে, এটা হালকা করে মুছে দিই, সেক্স মানে হচ্ছে, সেক্সটাই মুছে গেল, জীবনে সেক্সই মানে থাকলো না। সেক্স দেখো, খেয়াল করো, এই সেক্স মানে হচ্ছে তুমি কি স্ত্রী নাকি তুমি পুরুষ, তুমি কি স্ত্রী নাকি তুমি পুরুষ, মানে তোমার লিঙ্গটা আসলে কি, তোমার জেন্ডারটা কি। এখন খেয়াল করে দেখো, দ্বিরূপতা মানে কি, তার কয়টা রূপ? দুইটা রূপ। এখন চিন্তা করে দেখো তো, একই প্রজাতির পুরুষ এবং স্ত্রী, এদের আকার আকৃতি গঠনে ভিন্নতা দেখা যায় না? অবশ্যই যায়। আমরা মানুষের কথাই চিন্তা করো, মানুষের ক্ষেত্রে আমরা পুরুষ এবং স্ত্রীরা আমরা একই প্রজাতির মানুষ, কিন্তু আমাদের কি আকার আকৃতি গঠনে ভিন্নতা আছে না? মেয়েরা একটু ছোট করে কিউট হয় না, ছেলেরা একটু কি কেমন কেমন হয় না? তো এই যে জিনিসটা খেয়াল করো, যে পুরুষ আর স্ত্রী যে প্রজাতি, এর মধ্যে আকার আকৃতি গঠনের যে ভিন্নতা, এই ভিন্নতাকে বলতেছে যৌন দ্বিরূপতা। তাই নতে নেমাটোডা, নরম, নলাকার, নলের ভিতর নল, নমনীয়। নমনীয় মানে কি? ইলাস্টিন। আর বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, যৌন দ্বিরূপতা দেখা যায়। সো বুঝতে পারছো তোমরা সবাই? এখন আমরা কোনটা পড়বো? মলাস্কা। আমরা মলাস্কা পর্ব নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, মলাস্কা, চলো পড়ি। মলাস্কা, সবাই মনে রাখবা, এই যে মলাস্কা, এই মলাস্কার উদাহরণগুলো মনে রাখা খুবই সহজ, আমাদের খুবই কমন, আশেপাশেই থাকে। আমি একটু লিখে দেই, ঝিনুক, শামুক, অক্টোপাস। আমি এই তিনটাই কমন লিখি, এই তিনটা খুবই কমন, তোমরা সবাই জানো, চিনো। ঝিনুক, শামুক, অক্টোপাস। আরো দুইটা রয়েছে, সেপিয়া এবং ললিগো। ঝিনুক, শামুক, অক্টোপাস, আরো দুইটা রয়েছে, সেপিয়া এবং ললিগো। হ্যাঁ, সো মলাস্কার সকল বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক হচ্ছে ম দিয়ে মনে রাখবা। মতে মলাস্কা, মতে মনোহর। সো মতে মলাস্কা, মতে মনোহর। আমি একদম কমন গুলা লিখে দিচ্ছি তোমাদেরকে, মনে রাখবা সহজে। মতে মলাস্কা, মতে মনোহর। এই ম দিয়ে মনে রাখবা তোমরা, মতে হচ্ছে একটা জিনিস হয় ম্যান্টল। এই ম্যান্টল, মেন্টাল না কিন্তু, ম্যান্টল। এই ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয়, রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে কাইটিন। তাহলে এই ম্যান্টল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয়, তার নাম হচ্ছে কাইটিন। আর এই কাইটিনটাই কিন্তু ওদের খোলক তৈরি করে। খোলক তোমরা সবাই কিন্তু জানো যে ঝিনুক, শামুক, এদের কিন্তু বাইরে শক্ত খোলক রয়েছে। এই খোলকটা তৈরি হয় কোনটা থেকে? ম্যান্টল থেকে। ম্যান্টল থেকে যে রাসায়নিকটা খরিত হয় সেটার নাম কাইটিন, আর কাইটিনটা খোলক নির্মাণ করে। ক্লিয়ার? বাইরে শক্ত খোলক থাকলেও
ন দিয়ে ভিতরে কিন্তু ওরা নরম। দেখবা প্রায় আমাদের মায়েরা একটা ডায়লগ দেয়, তোমার বাবার যতই বাইরে শক্ত দেখাক না কেন ভিতরে কিন্তু উনি একদম নরম। ঠিক আছে, এক্স্যাক্টলি। তো বাবারা যেমন হয় বাইরে শক্ত ভিতরে নরম, এরাও কিন্তু তেমন, যে দেখো বাইরে শক্ত খোলক বাট ভিতরে কিন্তু নরম। হ্যাঁ, এবার হ দিয়ে কি, হ দিয়ে হিমোসিল। হ দিয়ে হিমোসিল, তোমরা যারা অলরেডি আমার ক্লাস করে ফেলছো তোমরা সবাই খুব সহজে বলে দিতে পারবা হিমোসিল কি জিনিস। খেয়াল করো তো, এই সিল মানে কি, কতবার বলছি বলো। সিল মানে গহ্বর, সাবাস। সিল মানে কি বলো, সিল মানে হচ্ছে গহ্বর। স্পঞ্জোসিল, সিলেন্টেরন, অনেক জায়গায় বললাম না গহ্বর, ব্লাস্টোসিল, সিল মানে হচ্ছে গহ্বর। আর এই হিমো মানে হচ্ছে রক্ত। তোমরা আজকে থেকে আজীবন মনে রাখবা, হিমো মানে রক্ত, রক্তের উপাদান হিমোগ্লোবিন। রক্ত নিয়ে জীববিজ্ঞানে কোন শাখায় আলোচনা করা হয়, হিমাটোলজি। হিমাটো বা রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে, হিমাটোপোয়েসিস। সো হিমো মানে কি, রক্ত। তাহলে হিমোসিল মানে কি, যে গহ্বরে রক্ত থাকে বা রক্তপূর্ণ গহ্বর তাকে হিমোসিল বলে। যে গহ্বর রক্ত দ্বারা পূর্ণ থাকে বা রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। শেষ। এখন দেখো র দিয়ে কি, ওদের ছোট্ট একটা জিহ্বা থাকে, যে জিহ্বার নাম হচ্ছে রেতি জিহ্বা। এই কি জিহ্বা, রেতি জিহ্বা। বা এই রেতি জিহ্বার অপর নাম হচ্ছে র্যাডুলা, এটাও দেখো র দিয়ে। র্যাডুলা বা রেতি জিহ্বা থাকে। এই প্রশ্নটা কিন্তু এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 সালে। সো মনে রাখবা পরীক্ষা কি আসছিল, র্যাডুলা বা রেতি জিহ্বা দেখা যায় কাদের, উত্তর কি, উত্তর হচ্ছে মলাস্কা। তাহলে মলাস্কা মনে রাখার টেকনিক হচ্ছে মতে মলাস্কা, মতে মনোহর, মতে ম্যান্টল। আর ম্যান্টল থেকে যে রাসায়নিক খরিত হয় কাইটিন, সেটা দিয়ে হয় খোলক। নতে নরম, অতে হিমোসিল, হিমো মানে রক্তশীল মানে গহ্বর, রক্তপূর্ণ গহ্বর, রতে র্যাডুলা বা রেতি জিহ্বা। আরেকটা কথা মনে রাখবো সবাই, এই মলাস্কা পর্বের প্রাণীদের যে সংবহন তন্ত্র দেখা যায় সেটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের যে সংবহন তন্ত্র দেখা যায় সেটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। কেমন সংবহন তন্ত্র দেখা যায়, অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। ক্লিয়ার? এখন আমরা যে পর্বটা শুরু করব সেই পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। তাহলে মলাস্কার পরে 6 নাম্বার যে পর্বটা আমরা শুরু করব সেই 6 নাম্বার পর্বের নাম কি সবাই বলো, 6 নাম্বার পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। হ্যাঁ, অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা। সো অ্যানিলিডা পর্বে কি আছে তোমরা সবাই জানো, যে কেঁচো, জোক, এগুলো অ্যানিলিডা পর্বের। সো আমরা এটা কেমনে মনে রাখবো, দেখো অ্যানিলিডার শুরুতে 3টা শব্দ অ্যানিল বা অনিল, এই অনিল দিয়ে আমরা মনে রাখবো একটা টেকনিক। সো প্রথমে লিখলাম অনিল, মনে রাখবো এই অনিলের যে গার্লফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে পড়শি। তাহলে অনিলের গার্লফ্রেন্ডের নাম কি, পড়শি। ক্লিয়ার? তাহলে অ্যানিলিডার থেকে, অ্যানিল থেকে অনিল, ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে পড়শি। ওরা কিন্তু চেন্নাই এক্সপ্রেস সিনেমার মতো একটা ট্রেনে ঢুকে গেছে, সেই ট্রেনটা আবার বদ্ধ ট্রেন, আর কেউ ওই বগিতে নাই, বদ্ধ ট্রেনে। তাহলে মনে রাখার টেকনিক কি, অনিল পড়শি বদ্ধ ট্রেনে। তাহলে অ্যানিলিডার যত বৈশিষ্ট্য সবগুলো মনে রাখার টেকনিক হচ্ছে অনিল পড়শি বদ্ধ ট্রেনে। এই অনিল কেন দিয়েছি বাবা, অনিল দিয়ে তোমরা মনে রাখবা এটা কোন পর্ব পড়তেছো, অ্যানিলিডা। অনিল দিয়ে কোনটা, অ্যানিলিডা। পড়শি কি জিনিস, আচ্ছা পড়শি কি জিনিস জানতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা কি, দেখবা ছেলে মেয়েরা যখন নতুন প্রেম করে দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়, ফোন করে একজন আরেকজনকে বলে, কি বলে, তোমাকে ছাড়া আমি একদমই চলতে পারবো না। কে ভাই, ওকে তো হাত পা নাকি রে, তোর ছাড়া চলতে পারবে না কিছুর জন্য, থাপড়ায় মনে হয় দাঁতগুলো সবগুলো ফেলে দিয়ে, তোমার ছাড়া চলতে পারবে না কেন। সো ওই যে ডায়লগটা দেয় যে তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তাহলে বলতো অনিল কাকে ছাড়া চলতে পারবে না, অনিল পড়শিরে ছাড়া চলতে পারবে না। এমন একটা ভাব যেন পড়শি হচ্ছে অনিলের চলনাঙ্গ। এই যে অঙ্গ দিয়ে চলে তাকে কি আমরা কি অঙ্গ বলি, চলনাঙ্গ বলি। তাহলে অনিল যেমন পড়শিরে ছাড়া চলতে পারবে না, অ্যানিলিডাও পড়শিরে ছাড়া চলতে পারবে না। তাহলে অ্যানিলিডা পর্বের চলনাঙ্গ কি, পড়শি। এই পর দিয়ে হচ্ছে প্যারাপোডিয়া। পর দিয়ে কি মনে রাখবো আমরা, প্যারাপোডিয়া। কেন মনে রাখবো, দেখো পর, পর পর একটা পড়ালেখার ভাব আছে, পড়া মানে একটা প্যারা, তাহলে পর প্যারাপোডিয়া। সি দিয়ে কি বলো, সিটি। সিটি কলেজ ভাবিও না আবার, সিটি ওদের একটা চলনাঙ্গের নাম। তাহলে অ্যানিলিডা পর্বের যে 2 ধরনের চলনাঙ্গ রয়েছে, একটা নাম প্যারাপোডিয়া, একটা নাম সিটি। এখন যদি বলি প্যারাপোডিয়া সিটির মধ্যে কোনটা পেশল, কোনটা পেশল, তোমরা কিন্তু অক্ষর মিলাই বলতে পারবা, দেখো পতে প্যারাপোডিয়া, পতে পেশল। তাহলে পেশিযুক্ত কোনটা, প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া। আর মনে রাখবা সিটি কাইটি, আবার সিটি কাইটি, সিটি কাইটি। তাহলে কোনটা কাইটিনময়, সিটি। তাহলে নিডারিয়া না, সরি, অ্যানিলিডা পর্বের প্রাণীদের 2টা চলনাঙ্গ রয়েছে, পেশল প্যারাপোডিয়া এবং কাইটিনময় সিটি। বদ্ধ দিয়ে কি মনে রাখবো, এদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে বলো কাদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, অ্যানিলিডাদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। ট্র দিয়ে মনে রাখবো, ওদের একটা লার্ভা থাকে, সেই লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোল লার্ভা।
ট দিয়ে ওদের যে লার্ভাটা থাকে সেই লার্ভার নাম কি? সেই লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। এবং নে দিয়ে ওদের রেচন অঙ্গে যেটা থাকে, রেচন অঙ্গ, তার নাম হচ্ছে নেফ্রন থেকে মনে রাখবো নেফ্রিডিয়া। তাহলে ওদের রেচন অঙ্গে যেটা থাকে নেফ্রন থেকে মনে রাখবো নেফ্রিডিয়া। তাহলে অ্যানিলিডা পর্বে সকল বৈশিষ্ট্য কেমনে মনে রাখবো? অনিল পড়শি বদ্ধ ট্রেনে, অনিলতে অ্যানিলিডা, ওর চলনাঙ্গ পড়শি, পেশল প্যারাপোডিয়া, কাইটিনময় সিটি। বদ্ধ দিয়ে এদের সংবহন তন্ত্র কেমন? বদ্ধ। ট্র দিয়ে এদের কি ধরনের লার্ভা থাকে? ট্রোকোফোল লার্ভা। এবং নেতে রেচনাঙ্গ কি দিয়া? নেফ্রিডিয়া। ক্লিয়ার? আর যোগ কেঁচো হচ্ছে এই অ্যানিলিডা পর্বের উদাহরণ। তাহলে আশা করতেছি তোমরা অ্যানিলিডা পর্ব সম্পর্কে আর কোনো কনফিউশন তোমাদের কিন্তু নাই। আচ্ছা, এখন অ্যানিলিডার পর্বে, অ্যানিলিডার পরে আমরা যে পর্বটা পড়বো সেই পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে বলো, অ্যানিলিডার পরে আমরা যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম কি? সেই পর্বটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। যদিও আমি আর্থ্রোপোডা পর্বকে এই অধ্যায়ে পড়াই না। কেন পড়াই না? তার কারণটা হচ্ছে ঘাসফড়িং নামে একটা অধ্যায় যখন আমরা নেক্সটে পড়বো, ঘাসফড়িং এর সব বৈশিষ্ট্য মানে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা পর্বেরই একটা প্রাণী ঘাসফড়িং। তো ঘাসফড়িং তুমি জানো মানে আর্থ্রোপোডা তোমার কাছে দুধ ভাত। তারপরে যদি এই অধ্যায় পড়াচ্ছি, তো আমি একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিব, টেকনিক দিয়ে তোমরা মনে রাখতে পারবা। তাকে সহজে তোমাদেরকে বলি যে আর্থ্রোপোডা এর শুরুতে যে কথাটা রয়েছে আর্থ্রো, এই আর্থ্রো কথাটা যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে আর্থ্রোস। এই আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট। জয়েন্ট, জয়েন্ট মানে কি? সন্ধি। সন্ধি বোঝো না? আজ আকাশের সাথে আমি সন্ধি করেছি, ওই সন্ধি। সন্ধি মানে মিল, তোমার সাথে আমার যে সন্ধি, হাতের সাথে হাতের যে সন্ধি, জয়েন্ট, এটাকে বলে সন্ধি। আচ্ছা, আর এই যে পোডা, এই পোডা কথাটা আসছে পোডোস থেকে। এই পোডোস মানে হচ্ছে পদ। পদ মানে কি? পদের খাঁটি বাংলা কি? পা। তাহলে আর্থ্রোপোডা হচ্ছে কি পদী প্রাণী? সন্ধিপদী প্রাণী। তাহলে বলো, আর্থ্রোপোডা হচ্ছে কি পদী প্রাণী? সন্ধিপদী প্রাণী। ওকে, সো এর বৈশিষ্ট্যগুলো তোমরা ঘাসফড়িংয়ে যা যা পড়ছো, এদের মালপিজিয়ান নালিকা থাকে, মুখপাঙ্গ থাকে, এদের ম্যান্ডিবল থাকে, ম্যাগজিলা থাকে, এদের সন্ধিপদী প্রাণী বলা হয়, যা যা পড়ছো সবগুলাই মনে রাখবা। তো আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়ে দিই। তো আমি তোমাদেরকে আর্থ্রোপোডা মনে রাখার একটা টেকনিক দিয়ে দিই। টেকনিকটা কি মনে রাখবা? আমার একটা বন্ধুর নাম হচ্ছে হিমু, আর একটা বন্ধুর নাম হচ্ছে পুঞ্জ। তাহলে আমি হিমু ও পুঞ্জ কট খাইলাম। এই কট খাওয়াকে আমি একটু ঢং করে বলবো কাটাস খাইলাম। কাটাস মানে কট, বুঝছো? এটা এলাকাতো ভাষা, আমি আবিষ্কার করেছি। তাহলে আমি এবং হিমু এবং পুঞ্জ কি খাইলাম? কাটাস খাইলাম, কট খাইলাম। তাহলে আমির আ দিয়ে কি মনে রাখবো আমরা? আ দিয়ে মনে রাখবো অ্যান্টেনা। অ্যান্টেনা। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি অ্যান্টেনা দেখা যায় না? অ্যান্টেনা কটা থাকে? টিভিতে থাকে দেখো, দুই দিকে দুইটা। এরও কটা থাকে? দুইটা। তাহলে কটা অ্যান্টেনা থাকে? দুইটা বা এক জোড়া। আচ্ছা, ম দিয়ে কি? ম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল। ম দিয়ে কি বলো? ম্যান্ডিবল। হ্যাঁ, ম্যান্ডিবল। ম্যাগজিলা, আমি দুইটা লিখে দিই, ম্যান্ডিবল, ম্যাগজিলা। হি দিয়ে হিমোসিল। দেখো, আমরা মলাস্কা পর্বেও কিন্তু হিমোসিল পড়েছিলাম, রক্তপূর্ণ গহ্বর। এদেরও কিন্তু হিমোসিল থাকে বা রক্তপূর্ণ গহ্বর থাকে। আচ্ছা, মু দিয়ে কি? মু দিয়ে হচ্ছে মুখপাঙ্গ। এই মু দিয়ে কি পাঙ্গ? মু দিয়ে হচ্ছে মুখপাঙ্গ। তাহলে বলো, মু দিয়ে কি পাঙ্গ? মু দিয়ে হচ্ছে মুখপাঙ্গ। হ্যাঁ, মুখপাঙ্গ। আচ্ছা, পুঞ্জ দিয়ে কি? এদের পুঞ্জাক্ষী থাকে। এদের পুঞ্জাক্ষী থাকে। কাতে কি? কাইটিন নির্মিত। তাতে কি? এদের তাতে হচ্ছে মনে রাখবা ট্যাগমাটা উপস্থিত। ট্যাগমাটা উপস্থিত। সতে কি? এরা সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণী। আর এখানে ম দিয়ে, যে কোনো আরেকটা ম দিয়ে মনে রাখবা এদের মালপিজিয়ান নালিকা থাকে। এদের রেচনাঙ্গর নাম কি নালিকা? মালপিজিয়ান নালিকা। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, ভাই মালপিজিয়ান নালিকা কি? আরে বাবা, নলাকার, নলের ছোট নালিকা, ধমনীর ছোট ধমনিকা, কপাটের ছোট কপাটিকা, পুষ্পের ছোট পুষ্পিকা, ঠিক আছে, করটির ছোট করটিকা। মালপিজিয়ান কেন? এই তুমি যদি ডিএমসি তে পড়ো ডিএমসিয়ান, ঢাবিতে পড়লে ঢাবিয়ান। তাহলে এটা যে আবিষ্কার করছে যে বিজ্ঞানী, তার নাম বিজ্ঞানী মালপিজি। তার নাম বিজ্ঞানী কি? মালপিজি। তাহলে যে নালিকা মালপিজি আবিষ্কার করছে, মালপিজিয়ান নালিকা। তুমি আবিষ্কার করলে তোমার নালিকা হয়ে যেত। তুমি আবিষ্কার করলে কি হতো? তুমি আবিষ্কার হলে তোমার নালিকা হয়ে যেত। ক্লিয়ার? ওকে, তাহলে তুমি খুব সহজে কিন্তু আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্য এই টেকনিক দিয়ে মনে রাখতে পারবা। এখন আমরা যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম হচ্ছে একাইনোডার্মাটা। এখন আমরা যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম হচ্ছে কি বলো? একাইনোডার্মাটা। হ্যাঁ, একাইনোডার্মাটা। তো চলো আমরা একাইনোডার্মাটা শব্দটাকে একটু ভেঙে ফেলি। খেয়াল করে দেখো, এই যে একাইনো, এই একাইনো কথাটার মানে হচ্ছে কাটা। কাটা। আর কাটাকে আমরা সুন্দর ভাষায় কি বলবো? কন্টক।
ডার্মাটা, এই ডার্ম মানে কিন্তু ত্বক। তোমরা সবাই জানো ত্বক বিশেষজ্ঞ যিনি তাকে আমরা বলি ডার্মাটোলজিস্ট। আমাদের সবারই কম বেশি স্কিনের প্রবলেম হয়, আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাই। ত্বক নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় ডার্মাটোলজি। আচ্ছা, আর এই যে আটা, এই আটা কিন্তু আটাও না ময়দাও না। এই কথাটা আসছে এট থেকে। এট মানে হচ্ছে আবার খেয়েছিলও না, এট মানে হচ্ছে আছে। কি এক জ্বালা, খেয়াল করো। একাইনোস মানে কন্টক বা কাটা, ডার্ম মানে ত্বক, এট মানে আছে। তাহলে ওর ত্বকে কন্টক আছে, ওর ত্বকে কাটা আছে, ওর ত্বকে কি আছে, কাটা আছে। তাহলে বলো যার ত্বকে কাটা আছে তাকে আমরা কি ত্বক পর্ব বলবো? কন্টক ত্বক পর্ব বলবো। কন্টক ত্বক পর্ব বা কন্টক ত্বক প্রাণী। ক্লিয়ার? কন্টক ত্বক পর্ব বা কন্টক ত্বক প্রাণী। আচ্ছা, একটা কথা সবাই মনে রাখবা যে এই পর্বের সাথে দুইটা, একটা হচ্ছে নিডারিয়া পর্ব, আর এর সাথে একটা জিনিসের মিল আছে। মিলও বলতে পারো, অমিলও বলতে পারো, আর ভুল করার জায়গাও বলতে পারো। সেই জিনিসটা কি আমি লিখে দিচ্ছি, দেখো। একদিকে লিখলাম নিডারিয়া, আর একদিকে লিখলাম হচ্ছে একাইনোডার্মাটা। একদিকে লিখলাম নিডারিয়া, একদিকে লিখলাম একাইনোডার্মাটা। দেখবে বইয়ে একটা কথা লেখা আছে যে নিডারিয়া সম্পর্কে লেখা আছে এরা প্রায় সকলেই সামুদ্রিক। কথাটার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে, খেয়াল করো। প্রায় সকলেই সামুদ্রিক। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে কারা প্রায় সকলেই সামুদ্রিক, তার মানে বুঝে নিতে হবে ওরা 100% সামুদ্রিক না। ওদের মধ্যে মিঠা পানিরও, সামুদ্রিক মানে যারা লোনা পানিতে বাস করে, বাট প্রায় কেন বলছে? কারণ ওর মধ্যে কিছু রয়েছে যারা মিঠা পানিতে বাস করে। খেয়াল করে দেখো, তাহলে বলতো এরা সকলেই সামুদ্রিক যেহেতু না, কারণ হচ্ছে মাত্র 20টা প্রজাতি রয়েছে যারা মিঠা পানিতে বাস করে, মিঠা পানির বাসিন্দা। তাহলে বলো নিডারিয়া পর্বের প্রাণীরা কি সকলেই সামুদ্রিক নাকি প্রায় সকলেই সামুদ্রিক? উত্তর হচ্ছে প্রায় সকলেই সামুদ্রিক। ওর মধ্যে কয়টা প্রজাতি রয়েছে যারা মিঠা পানির বাসিন্দা? 20টা প্রজাতি রয়েছে। অপরদিকে একাইনোডার্মাটা পর্বের সবাই কিন্তু সামুদ্রিক, অর্থাৎ আমরা লিখবো কি সকলেই সামুদ্রিক। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কারা সকলেই সামুদ্রিক, কারা প্রায় সকলেই সামুদ্রিক। উত্তর হচ্ছে একাইনোডার্মাটা হচ্ছে সকলেই সামুদ্রিক। ক্লিয়ার? এই জন্য মনে রাখবা সমুদ্র সাগর রিলেটেড ম্যাক্সিমাম সবই হচ্ছে একাইনোডার্মাটা। সমুদ্র শশা, সমুদ্র তারা, সমুদ্র আর্চিন, বিটল তারা, যা যা বলবো সবই কি একাইনোডার্মাটা। একমাত্র তোমরা মনে রাখবা যদি আমি তোমাদেরকে বলি সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল, এই সমুদ্রের ফুল বললে তোমরা বলবা নিডারিয়া। সমুদ্র বা সাগর রিলেটেড সবকিছু একাইনোডার্মাটা প্রায়, বাট সমুদ্রের ফুল বললে তোমরা কি বলবা? নিডারিয়া। এখন দেখো তাহলে কারা সকলেই সামুদ্রিক? একাইনোডার্মাটা সকলেই সামুদ্রিক। এটা দিয়ে আমি বেশ কিছু জিনিস মনে রাখতাম। যারা সকলেই সামুদ্রিক মনে রাখার জন্য আর কি আমি মনে রাখতাম এইভাবে, যারা সকলেই সামুদ্রিক তারা পানিতে থাকে, আর পানিতে থাকতে গেলে তাদের কি ধরনের সংবহন তন্ত্রের প্রয়োজন হয়? পানি সংবহন তন্ত্রের প্রয়োজন হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কাদের পানি সংবহন তন্ত্র থাকে? তো সহজ, যারা সকলেই সামুদ্রিক, মনে রাখবো পানিতে থাকে, পানি সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে কাদের পানি সংবহন তন্ত্র দেখা যায়? একাইনোডার্মাটা। আচ্ছা, যারা পানিতে থাকে, যারা পানিতে থাকে ওদের যে লার্ভা, এই লার্ভা মনে রাখবো কি আমরা? পানিতে আছে, অবশ্যই সাঁতার কাটতে পারে, মনে রাখার জন্য। তাহলে ওদের কি ধরনের লার্ভা দেখা যায়? মুক্ত সাঁতারু লার্ভা, মুক্ত সাঁতারু লার্ভা। তাহলে বলো একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা যেহেতু সকলেই সামুদ্রিক, পানিতে থাকে, তাহলে ওদের যে লার্ভা দেখা যায় তার নাম কি লার্ভা? মনে রাখবো মুক্ত সাঁতারু লার্ভা। মনে রাখার জন্য যে সকলেই সামুদ্রিক, তাহলে পানি সংবহন তন্ত্র থাকবে, মুক্ত সাঁতারু লার্ভা দেখা যাবে। সাঁতার কাটার জন্য কি লাগবে? পা লাগবে। আমাদের পাকে বলি শুধু পা, পদ, আর ওদের পাকে বলি নালিকা পদ। কেন নালিকা? নালিকা মানে নালীর ছোট, ছোট ছোট যে নালিকা পথ থাকে, থাকে নালিকা পথ। এবার চিন্তা করো ওদের তাহলে কি থাকে? নালিকা পথ থাকে। লাস্ট চিন্তা করো তো, ও পানির মধ্যে নিষেধ করে দিবে না? দেখো নিষেধ করার জন্য ঘরে আসবে, তো মনে রাখবে এইভাবে যে পানির মধ্যে তো নিষেধ করে দিবে। তাহলে বলতো যে নিষেধ, এই নিষেধ কি বাহ্যিক নাকি অভ্যন্তরীণ? উত্তর হচ্ছে নিষেধ বাহ্যিক। আমি আবার বলি, নিডারিয়া প্রায় সকলেই সামুদ্রিক, কারণ ওদের 20 প্রজাতির হচ্ছে মিঠা পানির বাসিন্দা। একাইনোডার্মাটা সকলেই সামুদ্রিক, সমুদ্রে পানি সংবহন তন্ত্র, মুক্ত সাঁতারু লার্ভা, নালিকা পদ এবং নিষেক সমুদ্রের মধ্যেই। মনে করবো বাহ্যিক। ক্লিয়ার? সো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এই জিনিসগুলো। একটা কথা মনে রাখবো আমরা যে এদের যে লার্ভা, দেখো লার্ভা, এদের যে লার্ভা অর্থাৎ একাইনোডার্মার যে লার্ভা, লার্ভার মধ্যে দুইটা শব্দ রয়েছে, সো ওরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সেভাবে মনে রাখতাম আমি যে লার্ভার মধ্যে দুইটা শব্দ রয়েছে, তাহলে ওরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য বলো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। হ্যাঁ, প্রতিসাম্য বানানটা কিন্তু আল্লাহর রাস্তায় হয় নাই, এই যে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর ওদের যখন ওরা পূর্ণাঙ্গ হয়ে যায়, পূর্ণাঙ্গ মানে কি ওরা বড় হয়ে যায়, তখন আমরা মনে রাখবো পতে পূর্ণাঙ্গ, পতে পঞ্চরীয়, পতে পূর্ণাঙ্গ, পতে পঞ্চরীয়। তাহলে ওদের পূর্ণাঙ্গ প্রাণীরা কি প্রতিসম? পঞ্চরীয় প্রতিসম। ক্লিয়ার? তাহলে লার্ভা, লার্ভা দুইটা শব্দ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পতে পূর্ণাঙ্গ, পতে পঞ্চরীয় প্রতিসম। ক্লিয়ার? তো আশা করি তোমরা নন কর্ডাটা যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস,
নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এই সবগুলো পর্ব অনেক বেশি সহজে তোমরা বুঝতে পারছো। কর্ডাটা দেখবা, কর্ডাটা পড়ার সময় প্রথম যেটা তুমি পাবা সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। এই কি কর্ডাটা বলো? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, সো এই ইউরোকর্ডাটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার আগে তোমাদেরকে জানতে হবে এর কিন্তু সাবশ্রেণী রয়েছে। সাবশ্রেণীকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তোমরা সবাই জানো ইউরোকর্ডাটার প্রথমটার নাম হচ্ছে অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া এবং লার্ভাসিয়া। অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, এতদিন তোমরা নামটা শিখে গিয়েছো, সো সহজে তোমরা জানো। তারপরে বইতে যদি কারো নাম বানান লিখতে প্রবলেম হয়, বই থেকে নামটা একটু দেখে নিবা। আমি তোমাদেরকে সংক্ষেপে মনে রাখা শেখাচ্ছি। দেখো, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। আবার বলি, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। এইভাবে মনে রাখে তোমরা মনে রাখবা ইউরো আতেল। দেখো, এটিএল আতেল, ইউরো কেমন? আতেল, এটিএল আতেল। তুমি এখন যার যার মধ্যে বৈশিষ্ট্য পড়বা, এর মধ্যে, টি এর মধ্যে আর এল এর মধ্যে। তাহলে আতেল দিয়ে মনে রাখলে সহজ হলো। ইউরো কেমন? আতেল। ইউরোতে ইউরোকর্ডাটা, এতে অ্যাসিডেশিয়া, টিতে থ্যালিয়েশিয়া, এলতে লার্ভাসিয়া, ইউরো আতেল। এখন দেখো, এই যে তিনটা অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া এবং লার্ভাসিয়া, এর সকল বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই অনেক বুঝতে যাও, বাট আমার কথা হচ্ছে কিছু জিনিস আমরা একটু আগে দেখছো একদম ধরে ধরে বুঝছি, ধরে ধরে বুঝে মনে রাখবা। কিছু জিনিস টেকনিক্যালি এমন ভাবে মনে রাখবা যে মনে তুমি রাখো নাই তাও তুমি কয়েক সেকেন্ডের মধ্যে পারো। আমি এটা তোমাদেরকে এইভাবে শেখাবো। তুমি মনে রাখো নাই তাও তুমি কয়েক সেকেন্ডের মধ্যে পারো। কিভাবে? প্রথমে কোনো বোঝার দরকার নাই, আমি যা বলি বলে যাও, দেখবা বোঝানোর শেষে তুমি বুঝতে পারবা। এখন বোঝার দরকার নাই, খালি তুমি আমার সাথে বলো। কি বলবো? ইউরো আতেল, ইউরো আতেল। এবার আমার সাথে খালি বলো, স্ফীত লেবু ব্যাঙাচি। স্ফীত লেবু ব্যাঙাচি, কি বলবা? স্ফীত লেবু ব্যাঙাচি। এরপরে কি বলবা? পুরু পাতলা জিলেপি। খেয়াল করো, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি। আবার স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি। আমি আগেই বলছি কিচ্ছু বোঝার দরকার নাই, একটু পরে যখন আমি বোঝাবো তখন তোমরা বুঝবা। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি। পরেরটা কি মনে রাখবা? নাই নাই আছে। আবার স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে। কি কি বললাম? স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, নাই নাই আছে। লাস্ট কি মনে রাখবো? লাস্ট মনে রাখবো হচ্ছে আর একটা, যে অসংখ্য দুইটি দুইটি। অসংখ্য দুইটি দুইটি, অসংখ্য দুইটি দুইটি। কি জিনিস পরে বলতেছি, খেয়াল করো। দেখো, ইউরোকর্ডাটা তিনটা সাবশ্রেণী আছে, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। মনে রাখার টেকনিক দিলাম, আতেল, এটিএল, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। এবার হলে কয়েকবার চোখ বন্ধ করে বলবা, ইউরো আতেল, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। ম্যাজিক। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। দেখো, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। আমরা কয়েক সেকেন্ড লাগতেছে না? চোখ বন্ধ করে বলো, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, অসংখ্য দুইটা দুইটা, নাই নাই আছে। উল্টায় উল্টায় বললাম, তাও কিন্তু হচ্ছে। তো এটা প্র্যাকটিস যদি করতে পারো, তুমি কিছুই বোঝো নাই, তাও তুমি অ্যাসিডিয়েশিয়ার বৈশিষ্ট্য লিখতে পারবা, থ্যালিয়েশিয়ার বৈশিষ্ট্য লিখতে পারবা, লার্ভাসিয়ার বৈশিষ্ট্য লিখতে পারবা। কিভাবে? আরেকবার, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। কি জিনিস বলে দিই, খেয়াল করো। এই যে আসো, প্রথমে যেটা বললাম স্ফীত লেবু ব্যাঙাচি, এটা হচ্ছে কি ওদের দেহ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কার দেহ স্ফীত, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া না লার্ভাসিয়া? অ্যান্সার হচ্ছে অ্যাসিডেশিয়া। কার দেহ ব্যাঙাচি আকৃতির, লাস্টে যেটা আছে এল দিয়ে, লার্ভাসিয়া। কার দেহ লেবুয়া পিঁপে আকৃতির, টি দিয়ে যেটা, থ্যালিয়েশিয়া। ক্লিয়ার? স্ফীত লেবু ব্যাঙাচি, স্ফীত লেবু ব্যাঙাচি, আতেল, স্ফীত লেবু ব্যাঙাচি। আচ্ছা, এইবার এর পরেরটা কি? দেহাবরণ। এই দেহাবরণ মানে দেহের আবরণ। তাহলে কার দেহ আবরণ? পুরু, এ দিয়ে যেটা। কার দেহ আবরণ? পাতলা, এইটা। জিলেপি দিয়ে মনে রাখবা কার দেহে জিলেটিনের আবরণ থাকে। পরীক্ষা কিন্তু বলেই দিবে কার দেহে জিলেটিন নির্মিত আবরণ থাকে। তাহলে জিলেটিন থেকে জিলেপি, পুরু পাতলা জিলেপি, এটিএল, তাহলে লাস্টে এল, জিলেপি, এল, জিলেটিন, শেষ। এবার দেখো, লেজ বা নটোকর্ড। লেজ বা নটোকর্ড, তোমরা বলো তো, আমি তোমাদেরকে শেখাইছি লেজ বা নটোকর্ড নাই নাই আছে। তাহলে কার লেজ বা নটোকর্ড আছে? কার লেজ বা নটোকর্ড আছে? এল, লার্ভাসিয়া। এন্ড কার নাই? এটি, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া। এন্ড ফাইনালি দেখো ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র, ফুলকারন্ধ্র, খেয়াল করো, কি রন্ধ্র? ফুলকারন্ধ্র। কার ফুলকারন্ধ্র? অসংখ্য, অ্যাসিডেশিয়া। কার দুইটা দুইটা? থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া।
তাহলে তোমরা জাস্ট কি করবা প্র্যাকটিস ইউরো আটেল, ATL, অ্যাসিডেশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভাসিয়া। এবার কয়েকবার আস্তে আস্তে করে বলবা। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে। স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে। অসংখ্য দুইটা দুইটা। এবার দেখো তুমি ইজিলি কিন্তু যে প্রশ্নই করবো, কার লেস বা নটোকর্ড আছে? এল। কার নাই? এটি। কে লেবু বা পিঁপে আকৃতির? টি। দেখো অনেক সহজে পড়তে পারতেছো না, তোমরা যেটা করো সবাই মুখস্থ করো, যে অ্যাসিডেশিয়ার বৈশিষ্ট্য মুখস্থ করো, থ্যালিয়েশিয়ার বৈশিষ্ট্য মুখস্থ করো, লার্ভাসিয়ার বৈশিষ্ট্য মুখস্থ করো। করবা না, তোমরা মুখস্থ না করে পার্থক্য আকারে পড়বা, পড়া কমে যাবে। এই জিনিস পড়তে মিনিমাম 30 মিনিট সময় লাগে, বাট আমার স্টুডেন্টরা যেটাকে শেখাই দিছি ওরা বই বই করে ইউরোতেল, স্ফীত লেবু ব্যাঙাচি, পুরু পাতলা জিলেপি, নাই নাই আছে, অসংখ্য দুইটা দুইটা। কয় সেকেন্ড লাগলো? তুমিও পারবা ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা জিনিস পড়বো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে তোমরা সবাই জানো যে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, এই সাইক্লোস্টোমাটাকে কিন্তু আমরা দুইটা সাবশ্রেণীতে ভাগ করতে পারি। কি মাটা? দেখো, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা একে আমরা কয়টা সাবশ্রেণীতে ভাগ করতে পারি? দুইটা। একটা সাবশ্রেণীর নাম হচ্ছে মিক্সিনি, মিক্সিনি, এবং আরেকটা সাবশ্রেণীর নাম হচ্ছে পেট্রোমাইজন্টিডা। আমি তোমাদেরকে নামের মিনিংটা একটু বোঝাই দিচ্ছি। পেট্রোমাইজন্টিডা, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। সো আমরা এখন এই মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডার মধ্যে পার্থক্য করে ফেলবো, খুব সহজে মনে রাখবো। এর আগে তোমরা দেখো, এটা নামটা সহজ, এই নামটা একটু কঠিন, সহজে শিখাই দেই যে পেট্রোমাইজন্টিডা, এই পেট্রো, এই পেট্রো মানে পাথর, এই পেট্রো মানে কিন্তু পাথর। আমরা সবাই কিন্তু শুনছি পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম জেলি, শুনছি না? যেখানে পেট্রো পাবা, পেট্রো মানে কি? পাথর। মাইজন্টিডা, বাংলা কথায় খাঁটি বাংলায় বললে যে পাথরকে চোষণ করে থাকে, চোষক। পাথরকে সে সাক করে, সাক কথাটা কিন্তু পজিটিভ, নেগেটিভলি নিও না। সাক করে মানে কি? চোষণ করে থাকে। হ্যাঁ, চোষণ করে থাকে, পাথরকে চুষে থাকে, সেটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। গেল? এখন তাহলে আমি তোমাদেরকে সহজে বলি। দেখো, সাইক্লোস্টোমাটা দুইটা, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। আমরা এভাবে মনে রাখবো, হ্যাকফিশ ল্যাম্প্রে। বোঝার কোনো দরকার নাই, জাস্ট আমাকে বলো হ্যাকফিশ ল্যাম্প্রে, হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে। যারা লিখতেছো তারা লিখে নাও, হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে। আবার হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে। 5 15 7, 5 15 7, 5 15 7। তাহলে কি কি বললাম বলো? হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে, 5 15 7। আরেকবার, হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে, 5 15 7। তাহলে বলো মনে রাখার টেকনিক কি? হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে, 5 15 7। এন্ড ফাইনালি উন্মুক্ত উন্মুক্ত নয়, উন্মুক্ত উন্মুক্ত নয়, উন্মুক্ত উন্মুক্ত নয়। তাহলে কি বললাম খেয়াল করো, হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে, 5 15 7, উন্মুক্ত উন্মুক্ত নয়। জাস্ট এম আর পি এর মধ্যে পার্থক্য করছি, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। প্রথমটা হ্যাকফিশ ল্যাম্প্রে, নাই 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 আছে, 5 15 7। কোনটা কি খেয়াল করো, দেখো কোনটা কি, তোমাদেরকে সহজে বোঝাই দিই। দেখো, কার অপর নাম হ্যাকফিশ? সবাই জানো, মিক্সিনি। কার অপর নাম ল্যাম্প্রে? পেট্রোমাইজন্টিডা। মনে রাখার টেকনিক শেখাই দেই। দেখো, ল্যাম্প্রে এর মধ্যে প আছে, পেট্রোমাইজন্টিডা এর মধ্যে প আছে। সো ল্যাম্প্রে পেট্রোমাইজন্টিডার অপর নাম। আচ্ছা, এবার দেখো আইস, আইস। তাহলে আইসের বেলায় দুইজনেরই আইস নাই, নাই নাই। আর দেখো পিছনের যে পাখনা, যেটাকে আমরা বলি পৃষ্ঠীয় পাখনা, এই পৃষ্ঠীয় পাখনার বেলায় খেয়াল করো তো, পৃষ্ঠীয় পাখনা লিখতে গেলে প শব্দটা আসে না? দুই জায়গায় আসে, পৃষ্ঠীয়র মধ্যেও প আছে, পাখনার মধ্যেও প আছে। কার মধ্যে প আছে? হ্যাকফিশ না ল্যাম্প্রে? মিক্সিনি না পেট্রোমাইজন্টিডা? পেট্রোমাইজন্টিডা বা ল্যাম্প্রে? তাহলে বলতো কার পৃষ্ঠীয় পাখনা থাকবে? এই যে পেট্রোমাইজন্টিডার বা ল্যাম্প্রের। ওকে, ফুলকারন্ধ্র, কার 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে? হ্যাকফিশ। কার 7 জোড়া? ল্যাম্প্রে। ক্লিয়ার? আরেকটা জিনিস হচ্ছে ফাইনালি নাসিকা থলি, আমি একটু উপরে তুলে দিই। নাসিকা থলি কারো কারো মুখ বিবরে উন্মুক্ত হয়, কারো কারো উন্মুক্ত হয় না। তাহলে আমি লিখবো নাসিকা থলি মুখ বিবরে, নাসিকা থলি মুখ গহ্বরে বা মুখ বিবরে।
এর উন্মুক্ত নয়। তাহলে পুরা জিনিসটা পড়তে আমাদের কতটুকু সময় লাগবে? সাইক্লোস্টোমাটার দুইটা সাবডিভিশন আছে, একটা হচ্ছে মিক্সিনি, পেট্রোমাইজন্টিটা। তাহলে বলো মিক্সিনি, পেট্রোমাইজন্টিটা, হ্যাকফিশ, ল্যাম্প্রে, নাই আছে, হ্যাকফিশ, ল্যাম্প্রে, নাই আছে, 5-15, 7, আর লাস্টেরটা উন্মুক্ত নয়। বিশ্বাস করো এই জিনিস প্রিপারেশন নিতে তোমার 10 মিনিট লাগবে হয়তো, বাট মনে রাখার পরে তুমি 5 সেকেন্ডের মধ্যেই পারবা। হ্যাকফিশ, ল্যাম্প্রে, নাই আছে, 5-15, 7, উন্মুক্ত নয়। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই সাইক্লোস্টোমাটার যে দুইটা সাবডিভিশন মিক্সিনি আর পেট্রোমাইজন্টিটা, এটা সম্পর্কে বুঝতে পারছো। আশা করি তোমরা সহজে ইনশাআল্লাহ পারবা। এখন দেখো, তোমাদেরকে আমি এইচডব্লিউ দিতে চাই। এইচডব্লিউ কি? তোমাদেরকে ন্যাথোস্টোমাটার যে 7টা সাবশ্রেণী আছে, প্রথম 3টা হচ্ছে ক্যাস, পরের 3টা হচ্ছে আরাম। আমি বলি ক্যাসারাম বা ক্যাস আরাম। তোমরা এই 7টার মধ্যে পার্থক্য করবা, একবারে 7টার মধ্যে না। প্রথম পার্থক্য করবা ক্যাসের মধ্যে, এরপরের পার্থক্য করবা হচ্ছে আরামের মধ্যে। তাহলে প্রথম পার্থক্য করবা ক্যাসের মধ্যে, এরপরের পার্থক্য করবা আরামের মধ্যে। কোনটাই কি বলে দেই? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যাভিস, রেপটিলিয়া, অ্যামফিবিয়া, মাম্মালিয়া। তোমরা সবাই নামগুলো শুনছো, অনেক আগেও পড়ছো, তো সহজে বলে দিচ্ছি। তোমাদের এইচডব্লিউ হচ্ছে এই দুইটার মধ্যে দুইটা বক্স বানাবা। যদি তোমরা বক্স বানাতে না পারো, তাহলে আমরা তোমাদেরকে এই বক্সটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে কমেন্টে জানাবা যে তোমরা পারছো কিনা। আশা করি তোমরা খুব সহজে পারবা। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের ক্লাস। তার মধ্যে প্রথম দিকের যে অংশগুলো তোমাদেরকে বলেছি, এগুলো থেকে বেশি ইন্টারমিডিয়েটে প্রশ্ন আসবে। তোমরা প্লাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা, নেমাটোডা, অ্যানেলিডা, পরিফেরা, এগুলো বেশি বেশি করে পড়বা। ওগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে। নেক্সট ক্লাসে আমরা দুইটা অধ্যায়ের উপর এমন সহজভাবে উপস্থাপন করব, এবং যা পড়াবো ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে তুমি সেগুলো পাবা।